আমরা এইচটিএমএল এর ফাইল কিভাবে তৈরি করতে হয় এই ট্যাগ গুলা নিয়ে আমরা বিভিন্ন ডিসকাস করছিলাম। সেম ভাবে আজকেও যদি আমরা কোনো কিছু শুরু করতে চাই, সো আমরা সেম ভাবে কি করব, ফর এক্সাম্পল আপনি আজকে নতুন ভাবে আজকের ক্লাসটার জন্য, শুধু আজকের ক্লাসটার জন্য আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমত আপনি যে প্রত্যেক দিন একটা ফোল্ডারের ভিতরে প্রজেক্টটা লেখেন কাজ করেন সেই ফোল্ডারে যাইতে হবে। যেমন আমি প্রত্যেক দিন ওয়েব সেকেন্ড এই ফোল্ডারটার ভিতরে কাজ করি, দেন তাহলে এই ফোল্ডারটার ভিতরে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পর আমরা আগের ক্লাসে যেটা লিখছিলাম এইচটিএমএল সেকেন্ড ক্লাস, তার মানে আপনাকে আবার আজকে নতুন আরেকটা ফোল্ডার রেডি করতে হবে, সেটার নাম হচ্ছে এইচটিএমএল থার্ড ক্লাস। এই ফোল্ডারটার ভিতরে আপনি আজকে কাজ করবেন। আপনি আর আজকে ওটার ভিতরে কাজ করবেন না, দরকার নাই। এরকম রেগুলার আপনার প্রত্যেকদিন একটা একটা করে ক্লাস বাড়বে। সো আপনি কতগুলো ক্লাস করবেন সবগুলো এখানে নোট আকারে থাকবে। যদি কখনো প্রয়োজন হয় তাহলে ওই ফোল্ডারের ভিতর ঢুকে আপনি সেটা দেখতে পারবেন। এটা গেল, ফোল্ডার রেডি করা হয়ে গেল। দেন আমাকে কি করতে হবে, যেহেতু আমরা এখনো কোনো কোড এডিটর ইউজ করতেছি না, ভালো কোনো কোড এডিটর, আমরা এই নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি। সামনের দিন থেকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় সবই দেখাবো। আগে এর থেকেই টেনশন করার কিছু নাই। সো আমরা আজকেও এইচটিএমএল মানে নোটপ্যাড প্লাস প্লাস এই কোড এডিটরেই কাজ করব। সো এখানে আমার প্রথমে কি করতে হবে, ফাইল থেকে নিউ এখানে আসতে হবে। দেন আমাকে এখানে এইচটিএমএল স্ট্রাকচারটা শুরু করতে হবে, যেটা আমরা এইচটিএমএল স্ট্রাকচার বলি। এটাকে আমরা বয়লার প্লেটও বলতে পারি, আবার স্টার্টিং টেমপ্লেট বা স্টার্টিং প্রজেক্টও বলতে পারি, যেটা আমাদের এইচটিএমএল প্রথম থেকে লাগবে। যেটা ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের একটা এইচটিএমএল এর একটা ফরম্যাট নিতে হবে। এইচটিএমএল দিয়ে শুরু করলাম, এইচটিএমএল দিয়ে আমি শেষ করলাম। এই এইচটিএমএল এর ভিতরে কয়টা পার্ট থাকে? এইচটিএমএল এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড দিয়ে শুরু করলাম, হেড দিয়ে শেষ করলাম। আর একটা পার্ট থাকে হচ্ছে বডি দিয়ে শুরু করলাম, বডি দিয়ে শেষ করলাম। এই হচ্ছে হেড আর বডি। এখন এই হেডের ভিতর আমরা জানি যে আমাদের যদি টাইটেলটা শো করাইতে হয় বা আরো ইনফরমেশন অ্যাড করা, আপাতত আমরা অন্য কিছু শো করাচ্ছি না, আমরা এখানে জাস্ট একটা টাইটেল শো করাবো। টাইটেলটা কোন জায়গাতে শো করে সেটা আমরা জানি। তো এই জন্য আমাদের একটা টাইটেল ট্যাগ লাগবে, TITL টাইটেল। টাইটেল দিয়ে শুরু করলাম, টাইটেল দিয়ে শেষ করব। এখানে আমি একটা টাইটেল দিলাম, এটা হচ্ছে হেডের টাইটেল। দেন আমরা বডির ভিতরে যা লিখবো, সাপোজ আমি একটা H1 ট্যাগ দিলাম এবং এই ট্যাগটা আমি শেষ করে দিলাম H1 দিয়ে, ঠিক আছে। হেডিং ট্যাগ। এখন এই ফাইলটা জাস্ট আমাকে সেভ করতে হবে। এই ফাইলটা সেভ করার জন্য Ctrl+S চাপতে পারি, Ctrl+S চাপলে ওইভাবে আসবে, অথবা আমি এখান থেকে ফাইল থেকে সেভ। এই শব্দ কোথায় হচ্ছে আবার? সাইফুল ইসলাম ভাই। ভাই এই যে দু একজনের জন্য ভাইয়া সবার সমস্যা হয়। আচ্ছা, আমি একটু স্ট্রিক হতে চাচ্ছি, কিন্তু আপনারা যদি এরকম করেন প্রত্যেকদিন কথা বলতে এই কথা একই কথা বলতে পারবেন না। আমি কিন্তু এরপর থেকে এরকম হলে আমরা তাকে কিন্তু এখান থেকে লিভ করে দিব। আমাদের সময়গুলো তো দাম আছে, তাই না? আচ্ছা, আমরা এইভাবে হেডিং ট্যাগটা দিলাম, দিয়ে আমি চাইলে Ctrl+S চাপতে পারি। Ctrl+S চাপার পর আমাকে দেখতে হবে কোন ফোল্ডারের ভিতরে আমরা প্রজেক্টটা রাখছিলাম, সেই প্রজেক্টটাতে ভিতর ঢুকবো। ওয়েব সেকেন্ড এটার ভিতরে এইচটিএমএল থার্ড ক্লাস এটার ভিতরে আমাকে এখন ফাইলটার নাম দিতে হবে। ফাইলটার নাম দিলাম, ফর এক্সাম্পল হচ্ছে এই আমি হোম দেই, আর যেই নামই দেই না কেন আমাদেরকে একটা এক্সটেনশন দিতে হবে ডট, যেটা এটা এইচটিএমএল ফাইল, এটা অন্য কোনো ফাইল না। এই জন্য আমরা দেখতে হচ্ছে HTML, এটা দ্বারা বুঝতে পারবো যে এটা একটা HTML ফাইল। এরপর সেভ দিলাম। দেন আমি এই ফাইলটা এখন যদি আমি ব্রাউজারে প্রিন্ট করতে চাই, ব্রাউজারে দেখতে চাই, তাহলে আমাকে আসতে হবে আমার সেই ফোল্ডারের ভিতরে HTML থার্ড ক্লাস। দেন আমাকে হোমে ডাবল ক্লিক করলে আমার এই ভিউটা চলে আসবে। সো এখানে আরেকটা যেটা আমাদের কাজ করছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমরা HTML5 ভার্সনটা ইউজ করতেছি, সো এই ট্যাগটাকে চিনে দেওয়ার জন্য আমরা এখানে HTML5 এর ডক টাইপটা ইউজ করতে পারি।
doctyp ডক টাইপ html, এটা তো আমরা শেষ করে দিলাম। তো এটাকে আমরা বয়লার প্লেট বলতেছি বা যাই বলি না কেন, এটা তো আমাদের শুরু করতেই হবে। এতদূর পর্যন্ত আমরা গতদিন পাস করছি, এতদূর পর্যন্ত আমরা জানি। আমরা গতদিনে যেটা প্রবলেম আপনারা বলতেছিলেন সেটা হচ্ছে, এটা আমি আরেকবার দেখাই, যেহেতু এই কাজটা আসলে বারবার আমাদের লাগবে, বারবার লাগবে। যেমন আমরা প্রথম আলোতে বিভিন্ন এক্সাম্পল বলছিলাম আমরা আসলে, যে একটা পেজ থেকে আমরা আরেক পেজ যখন মুভ করতেছি তখন কিভাবে মুভ হচ্ছে। আসলে সকল পেজগুলো একইভাবে মুভ করে। আমি যদি এখন এখান থেকে, এখানে দেখেন প্রথম আলো .com এটা আছে, আমি যদি বাংলাদেশে ক্লিক করি তাহলে দেখবেন এখানে স্ল্যাশ বাংলাদেশ আসতেছে, তার মানে অন্য আরেকটা বাংলাদেশ নামে যে পেজটা তৈরি করা আছে সেই পেজে চলে যাচ্ছে। আমি আবার ওই জায়গা থেকেও যদি আমি আবার খেলাতে ক্লিক করি, দেখবেন এই ওই জায়গা থেকে স্পোর্টস এর এই লিঙ্কে চলে যাচ্ছে। তার মানে আপনাকে এই ইউআরএলটা ফোকাস করতে হবে। এই ইউআরএলটা দেখে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, এক পেজ থেকে আরেক পেজে মুভ করতে পারতেছেন আপনি। তো সেম ভাবে আমরা এখানেও কিভাবে মুভ করতে পারি। তো আমরা যদি এখানে একটা লিঙ্ক আপ ট্যাগ করি, সেটাকে বলতেছিলাম আমরা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের যেহেতু অ্যাঙ্করের স্পেলিং করতে গেলে প্রথম ক্যারেক্টারটা এ আসবে, এই জন্য আমরা বলতে চাই এটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম, এরপরে আপনাকে অ্যাঙ্কর ট্যাগটা শেষ করতে হবে। ক্লোজ করে দিলাম, অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিলাম। আমি এখানে যদি এখন লিখে দেই, সাপোজ আমি পেজের নাম বলে দিলাম হচ্ছে আপনার স্পোর্টস। স্পোর্টস, এখন এটা আমি সেভ দিলাম, কন্ট্রোল এস চাপ দেওয়ার পরে আমি যদি আবার এখানে রিলোড দেই, এখানে স্পোর্টস কিন্তু লেখা আসতেছে, এখানে স্পোর্টস লেখাটা আসতেছে, বাট আপনি এখানে কিন্তু মাউসটা ক্লিকেবল হচ্ছে না। মানে মাউসটা যেখানে আমি ক্লিক করব ওইরকম কিন্তু মাউসটা কার্সারটা ওইরকম হচ্ছে না। কিন্তু আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই মাউসটা ক্লিক করার মতো ব্যাপারটা করতে হবে। তো সেটার জন্য আমরা এই জায়গাতে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব। অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট অ্যাড করবো, সেটা হচ্ছে এইচ রেফ। হাইপার রেফারেন্স নামে একটা অ্যাট্রিবিউট আছে, HREF। এইচ রেফ নামে একটা অ্যাট্রিবিউট আছে। সেখানে আমাকে কয়টা জিনিস দিতে হবে, দেখতে হবে অ্যাট্রিবিউটের নেম, তারপরে দিতে হবে আপনাকে সুন্দর একটা ইকুয়াল দিতে হবে। ইকুয়ালের পর আপনাকে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে। আপনি এখানে সিঙ্গেল কোটেশন দিলে সমস্যা নাই, আপনি ডাবল কোটেশনও দিতে পারেন। আপনাকে এই কয়টা কোটেশন দিতে হবে। এরপরে আপনাকে বলে দিতে হবে, রাস্তাটা বলে দিতে হবে। আপনি এখনো যদি কিছু না, এখানে কিছু না দেন, এখানে আপনি কিছুই দিলেন না, জাস্ট আপনি হাইপার রেফারেন্সের এই অ্যাট্রিবিউটটা অ্যাড করার ফলে যেটা হবে, পরিবর্তন দেখতে পারবেন। এখানে এখন ক্লিক করার মতো মাউসটা হয়ে গেছে, মানে মাউসটা এখন ক্লিকেবল হচ্ছে, এখানে আপনার ক্লিক করা যাবে এরকম একটা ব্যাপার স্যাপার এখানে হয়ে গেছে। এখন আপনাকে এখানে বলে দিতে হবে আপনি কোন রাস্তা দিয়ে, মানে কোথায় যেতে চাচ্ছেন, এই জায়গাতে সেটা বলে দিতে হবে, সেই লিঙ্ক আপটা করে দিতে হবে। আপনি যদি এই জায়গাতে সাপোজ আপনি এই প্রথম আলোর এই লিঙ্কটাও দেন, তাহলে সে প্রথম আলো এই লিঙ্কেই চলে যাবে। দ্যাট মিনস আপনি এখানে যে লিঙ্কটাই করে দেন না কেন সেই লিঙ্কেই চলে যাবে। আমরা যদি এখন এখানে রিলোড দেই, এই লিঙ্কে চলে যাচ্ছে, এই লিঙ্কে চলে আসতেছে। এখন আমরা গতদিন বলছিলাম যদি আমরা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা অন্য কোনো বাইরের এক্সটার্নাল লিঙ্ক এখানে অ্যাড করতে চাই, তাহলে আমরা যেটা করি ওয়েবসাইটের ক্ষেত্রে, এখানে ক্লিক করলে যেন নতুন অন্য আরেকটা ট্যাবে ওপেন হয়, নতুন আরো একটা ট্যাবে যেন ওপেন হয়। সেটার জন্য আমরা নতুন আরো একটা অ্যাট্রিবিউট শিখছিলাম সেদিন, সেটা হচ্ছে টার্গেট। টার্গেট যেহেতু অ্যাট্রিবিউটের কথা বলতেছি, তার মানে যখন আপনি অ্যাট্রিবিউটের নামটা লিখবেন, তারপর একটা ইকুয়াল দিতে হবে, তারপরে কি একটা সেকেন্ড মানে মানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে। হ্যাঁ, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন। এরপর আবার আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নামে একটা ব্যাপার স্যাপার আছে, BLANK ব্ল্যাঙ্ক, এটা দেন। দেওয়ার পর আপনি যদি এখানে রিলোড দেন, দেখবেন যে আপনার অন্য আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। এটা চাইলে আপনার অন্য একটা পেজও আপনি এইভাবে লিঙ্ক আপ করতে পারেন। তো এটা হলো এই অবস্থা গেল। আপনি চাচ্ছেন যে না, স্পোর্টস নামে একটা পেজ তৈরি করবেন আরো একটা, আপনি এখান থেকে আবার ফাইলে আসেন, ফাইল থেকে নিউ, এই ফাইলের ভিতরেও আপনি কিছু কোড লিখবেন। সাপোজ এখানে কোড লিখলেন, কোড লেখার পরে এটা আপনি, আচ্ছা এই পেজটার নাম দেন হচ্ছে হোম, আমি হোম। আর এটা টার্গেট ব্ল্যাঙ্কটা আমি উঠাই দিলাম, টার্গেট ব্ল্যাঙ্কও থাকুক। আমি এই পেজের নামটা দিলাম হচ্ছে, এই পেজটার নাম দিলাম হচ্ছে হোম, আমি হোম.html। এটা হচ্ছে আমার কোনটার ভিতরে দিলাম, আমি
নতুন যে একটা পেজ তৈরি করব সেই পেজটার নাম আমি দেই, সেভ দেই এটা। এই পেজটার নাম আমি দিলাম হচ্ছে sport.html। নতুন পেজটার নাম দিলাম sport.html, এরপর সেভ দিলাম। এটা সেভ হলো। এখন আমরা হোমে আসি। আসলে আমাদের হোম পেজটায় যেটা রানিং অবস্থায় আছে এটা কিন্তু হোম পেজ, home.html। এটা হোম পেজ। আপনি কিভাবে বুঝলেন? এই দেখেন উপরে ইউআরএল লেখা আছে home.html, ঠিক আছে। আর এখানে কিন্তু স্পোর্টস লেখা আছে। এখানে ওই এক্সটেনশনটা দেখাচ্ছে না, কারণ এটা হচ্ছে ডিরেক্ট আপনার এইচটিএমএল এর পেজ দিয়ে করা না। মানে এটার ভিতরে হয়তো পিএইচপি অথবা লারাভেল বা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, শুধু ইউআরএল অন্য কিছু শো করাইছে। কিন্তু যখন আপনি অন্য কোনো, আমি আপনাদের একটা টেমপ্লেট দেখাই। এটা একটা টেমপ্লেট, ঠিক আছে, এটা একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা দেখেন, আমি যখন আপনার এই ড্যাশবোর্ডের এখান থেকে ডিফল্ট ড্যাশবোর্ডে ক্লিক করব, তখন দেখবেন এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কি বলতেছে index.html। আমি আবার যদি আর একটা কোনো পেজে যাই, দেখবেন যে এই জায়গাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউআরএল .html আসতেছে। যদি আপনার পুরাটাই HTML অনলি HTML দিয়ে সাইট রেডি করা থাকে এবং এক্সটেনশন গুলো যদি HTML দেওয়া থাকে, তাহলে আপনার এইরকম পেজের নামগুলা এইভাবে করে আসবে। তো যাই হোক, আমাদের কথাটা সেটা না, সেটা হচ্ছে যে আমরা এই স্পোর্টস এ যখন ক্লিক করব, এটা আমরা আসছি home.html এর এই পেজটাতে। home.html এর এই পেজে যখন আমি স্পোর্টস এ ক্লিক করব, তখন যেন আমাকে পেজটা নিয়ে যায় রিডাইরেক্ট করে স্পোর্টস এর পেজে। তাহলে আমাকে এই হোমের এটার ভিতরে এখানে কি লিঙ্ক দিতে হবে? স্পোর্টস এর যে পেজটা, সেই পেজের লিঙ্কটা দিতে হবে। সেই পেজটার নাম আমি কি রাখছিলাম? sport.html, sport.html। আমি যদি এই পেজে এখন আবার রিফ্রেশ করি, এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে নতুন আরেকটা পেজ ওপেন হচ্ছে। সেটা হচ্ছে, আচ্ছা এখানে টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে। sport পেজ। আচ্ছা এখন দেখি আমরা কি বুঝতে পারি, যে আমরা আছি হচ্ছে home.html এর এই পেজে। এখন যদি আমি স্পোর্টস এখানে লিংকে ক্লিক করি, দেন নতুন আরেকটা পেজে ওপেন হচ্ছে। সেই পেজটার নাম কি? sports.html। আর ওই পেজে আপনি যা যা লিখছিলেন তাই তাই আছে, দিস ইজ স্পোর্ট পেজ। এখন এই পেজে আপনি আরো একটা লিঙ্ক আপ করছেন, এই পেজে আপনি আরো একটা লিঙ্ক করছেন, সেটার নাম হচ্ছে হোম। তার মানে এই হোমে ক্লিক করলে সে আবার এই হোম পেজে যাবে। এই হোম পেজে চলে আসে, দিস ইজ হোম হেডিং ট্যাগ, তার মানে এটা হোম পেজে ছিল। আবার এখানে স্পোর্টস আছে, এটাতে ক্লিক করবে, আবার ওই হোম পেজে চলে যাবে। আপনি চাইলে এভাবে করে একটা পেজের সাথে আরেকটা পেজের আপনি এইভাবে করে লিঙ্ক আপ করতে পারবেন। এই জিনিসটা আমরা গতদিন দেখছিলাম। এখনো পর্যন্ত গত ক্লাসটায় যদি কঠিন কিছু থাকে, যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে এটাই হচ্ছে কঠিন, এর বেশি কিছু নাই, ঠিক আছে। ভাইয়া তাহলে এই যে ভাই, যত পেজের ই করা থাকে, তাহলে কি সবগুলা পেজে আরেকটা পেজে যাওয়ার জন্য আলাদা আলাদা করে কোডিং করা থাকে? হ্যাঁ, আলাদা আলাদা কোডিং করা থাকে, এইভাবে করে লিঙ্ক আপ করা থাকে, সবগুলোতে লিঙ্ক আপ করা থাকে। এই সেম এই যতগুলা পেজ হবে ততগুলা আলাদা করে কোডিং করা থাকবে, এইভাবে লিংক আপ করা থাকবে। এইভাবে লিঙ্ক আপ করা থাকবে, রাইট। যতগুলো পেজে যাইতে বলবেন ততগুলোর জন্য আপনাকে লিঙ্ক আপ করতে হবে। মূলত এই স্ক্রিপ্ট মানে এই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করা হয় সকল লিঙ্ক আপ করার জন্য। এই পেজগুলো যতগুলো দেখতেছেন, সবগুলা পেজের লিঙ্ক আপ হয় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, ঠিক আছে। কথা ক্লিয়ার? জি ক্লিয়ার, কোনো ভেজাল নাই। ভেজাল নাই, ভেজাল তো আপনারা লাগাচ্ছেন। হ্যাঁ, সেই ক্লাস নিলাম কবে? মঙ্গলবারে। এখন এসে বলতেছেন যে এটা পারতেছি না, এটা বুঝতেছি না, এটা সমস্যা আছে। এটা শুনলে ভালো লাগে বলেন? আপনারা কি সুন্দর করে ফিডব্যাক দিচ্ছেন, আমি তো মনে করছি যাক আমি মনে ভালোই বুঝাইতে পারতেছি। কিন্তু পরের দিন এসে শোনার পর তখন তো আমি ডিমোটিভেট, মনে হচ্ছে না আমি মনে হয় পারতেছি না। ক্লাসগুলো একবার রিপিট করলে রেকর্ড করা তো থাকে, পেজে একবার রিপিট করলেই হয়। তাহলে যদি কোনো আনক্লিয়ার থাকে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ সেটাই তো, ক্লিয়ার হবে না। আপনি একটু ইউটিউব করবেন, ভিডিও দেখবেন, কার কাছ থেকে হেল্প চাইবেন। তাছাড়া আমাদের সেশন হচ্ছে, সেশনে আসবেন। যতটা সম্ভব নিজে নিজে করার চেষ্টা করাটাই বেটার আই থিঙ্ক। হ্যাঁ রাইট, আমি তো সেই জন্যই বলতেছি। যেমন আমাদের আরিফ বলতেছিল যে ভাই যদি এটা কোড গুলা দেওয়া যায়, এখন কোড তো আমি চাইলে আপনাদেরকে সেন্ড করলাম, কিন্তু এই কোডটা যখন আপনি হাতে পাবেন, তখন আপনি প্র্যাকটিস করতে বসবেন,
কোন একটা ভুল হচ্ছে বা পারতেছেন না, দ্রুত আপনি কোডে চলে যাবেন যে দেখি কি লিখছে ভাই। হ্যাঁ, আপনার মাথায় আর চিন্তা করার ইচ্ছে হবে না, আপনাকে চিন্তা করতে হবে আসলে, ঠিক আছে? কারণ এমন একটা সেক্টরে আপনি আসছেন, এটা মাথার খেলা, আর কিচ্ছু নাই, আপনার কিছু লাগবে না, না লাগবে চেহারা, না লাগবে সুরুত। দেখেন না আমি এই চেহারা নিয়ে কাজ করতেছি, আমার তো টাকা দেয়, তো চেহারা সুরুত লাগবে না, বুঝছেন? মাথা হলে হবে আর কি। নিজে কোনো সমস্যা করার পরে যদি উইদাউট কারো হেল্প ছাড়া নিজের সমস্যাটা সলিউশন করতে পারলে নিজের ভিতরে একটা আনন্দ কাজ করে বেসিক্যালি। আমি তো এই এক্সাম্পলটাও দিছিলাম, এটা একটা অন্যরকম আনন্দ লাগবে। কেউ যদি কোনো প্রবলেমে পড়েন, দেন সলিউশন নিজে করতে পারেন, দেখবেন যে একটা অন্য ফিলিংস পাবেন, সেই কথা আমি বলছিলাম। যাই হোক, আমরা একটু পয়েন্টে আসি। আমাদের আজকে কিছু টপিক একটু কভার করতে হবে। আপনাদের আশপাশে খাতা কলম কি আছে? আছে ভাইয়া। জি আছে ভাইয়া। কিন্তু আপনাদের অনেকের ভয়েস শুনে মনে হচ্ছে যে না, নাই আসলে খাতা কলম। না ভাইয়া আছে। শিওর আছে? জি আছে। আচ্ছা, আমরা একটু দুই একজনের একটু কথা বলে আসি, আজকে তো কোনো কথাবার্তা বলা হলো না। মাহি আছেন? জি স্যার। জি স্যার আছি। কি স্যার অবস্থা বলেন তো আপনার? এই তো আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি যে কোশ্চেনটা করছিলাম, কোশ্চেন করার পর মাথার ভিতরে শুধু বিড়বিড় করতেছে স্যার, উত্তর না পাওয়া পর্যন্ত। উত্তর পাবেন, টেনশন করেন না, সমস্যা আচ্ছা নাই। আর আপনারা বলেন আর- যে আগের ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা, এখন পর্যন্ত সব ঠিকঠাক কি জি বুঝতে জি জি পারতেছেন? জি স্যার, সব বুঝতে ঠিকঠাক? পারছি। জি আলহামদুলিল্লাহ স্যার। ওকে, ঠিক আছে, আমরা দেখি আর কারোর কাছে যাই একটু। এরপরে হচ্ছে মুর্শিদা আছেন? জি স্যার। আপনার কি অবস্থা বুঝতে পারতেছেন? জি আমি বুঝতে পারছি। গুড। নিশাত জাহান, নিশি? জি ভাই আমি আছি। থাকলে হবে না, বুঝতে হবে, বুঝতে পারতেছেন? জি ভাই বুঝতেছি। বাসায় প্র্যাকটিস করছেন? জি ভাই করছি মোটামুটি। কয়বার প্র্যাকটিস করছেন বলুন তো? হ্যাঁ 2-3 বার করছি হ্যাঁ। 2-3 বার করছেন, গুড। জি ভাই আমি। শাহিন রেজা, শাহিন রেজা? জি ভাই আছি। ক্লাস কি বুঝতে সমস্যা হচ্ছে? না ভাইয়া, বুঝতেছি। আগের ক্লাস সব বুঝছেন ঠিকঠাক? জি ভাই, আগের ক্লাস সবগুলাই ভিডিও দেখছি, একটা প্রথমে মিস করছিল, ওগুলো দেখে নোট করছি, নোট করে এখন কমপ্লিট ভাইয়া। সমস্যা নাই? না ভাইয়া, সমস্যা নেই। ওকে। নাইম আল হাসান, চিটাগং? নাই। বাপ্পি? ভাইয়া কোন রব্বি? বাপ্পি কি একাধিক আছে? হ্যালো, হ্যাঁ ভাই আছি আমি। ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে? না ভাইয়া সমস্যা হচ্ছে না। আগের ক্লাসগুলো সব পারেন, বুঝেন? হ্যাঁ মোটামুটি করা করা মোটামুটি আছে কেন? তো, এবং মোটামুটি ক্লাসগুলো করি। বাসায় প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস তো করি, মোটামুটি করি আর কি। মানে ইচ্ছা আছে তো এই লাইনে আর কি, একটা ফিউচার করার, ওই জন্য মোটামুটি করতেছি আর কি। হাসিবুল ইসলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। সব ঠিকঠাক তো নাকি? জি ঠিকঠাক, আপাতত কোনো সমস্যা নাই। সবকিছু নোট করতেছি, তো পরে প্র্যাকটিস করলে আর সমস্যা থাকতেছে না। পরে প্র্যাকটিস করবেন? মানে এই যে ক্লাস শেষে। হুম, ঠিক আছে। পরে প্র্যাকটিস না, হ্যাঁ, প্র্যাকটিসই আগে। নোট করবেন আর প্র্যাকটিস মানে করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা আরেকটা জিনিস শিখে আসি। আমরা কিছু আহ মানে থিওরিটিক্যালি দুই একটা জিনিস শিখি, থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যালি, বাট কোন জিনিসটাতে কি বলে আসে আসলে সেটা একটু জানা দরকার। যেমন আমাদের এখানে আমি টপিকস একটা লিখেছি, এই এলিমেন্ট। এলিমেন্টটা কি আমরা একটু দেখে আসি, এলিমেন্টটা আমি কোনটাকে এলিমেন্ট বলতে চাচ্ছি। দেখেন, আমি যখন
এই যে এটা লিখলাম, এটা কি বলেন তো? এটা কি? ট্যাগ এটা একটা ট্যাগ, হেডিং ট্যাগ। এটা একটা হেডিং ট্যাগ, ঠিক আছে? এখন এটার ভিতরে যখন আমি একটা কন্টেন্ট দিচ্ছি বা কোন একটা প্যারাগ্রাফ, বা এটাকে কন্টেন্ট বলে মূলত, আপনি যখন প্রফেশনালি এই সেক্টরে আসবেন তখন আপনাকে বুঝতে হবে এটা কন্টেন্ট। তো এই যখন আমি একটা কন্টেন্ট দিচ্ছি তখন আমরা এটাকে বলতেছি এলিমেন্ট। শব্দ করেন না, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। ছোট একটা জিনিস, বাট খাতায় নোট রাখেন যে এলিমেন্টটা কি আসলে। যখন আপনি একটা ট্যাগের ভিতরে কিছু কন্টেন্ট দিচ্ছেন তখন ওটাকে আমরা পুরাটা জিনিসটাকে আমরা, কিন্তু তখন এতটুক না, পুরা জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে এলিমেন্ট। ভাইয়া ট্যাগের ভিতর যে কোনো কিছু রাইট, ওই পুরা জিনিসটাকে আমরা বলতেছি কি? এলিমেন্ট। বোঝা গেছে? কেউ যদি বাংলা ভাষায় জিজ্ঞেস করে এলিমেন্ট কি, তাহলে বুঝায় বাংলা ভাষায় বলতে পারবেন? ভাইয়া জি ভাইয়া বুঝাইতে পারবো। সবাই পারবেন? জি জি ভাইয়া আচ্ছা, এখন এই এলিমেন্টকে আমরা আবার দেখেন এখানে নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট নামে একটা পার্ট করছি। সেটা হচ্ছে যখন আমরা এই একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লিখব। ফর এক্সাম্পল, আমি একটা ট্যাগ, নতুন একটা ট্যাগ ইন্ট্রোডিউস করে দিই, ডিভ। ডিভ হচ্ছে একটা ট্যাগ, এই ডিভটা শেষ করলাম, ঠিক আছে? এই ডিভের ভিতরে আমি আবার এই h1 এটা ঢুকাই দিলাম, স্ল্যাশ হবে ডিবে। এটাকে বলতেছি আমি নেস্টেড এলিমেন্ট। বোঝা যায় না? না ভাই বুঝি নাই। একটা না স্যার, বুঝতে পারিনি। বোঝেন নাই? আমরা এলিমেন্ট কোনটা বলতেছি বলেন তো? ট্যাগের ভিতরে যে এই যে ট্যাগ, এই তো এর ট্যাগ, ভিতরে এই ট্যাগের ভিতরে যখন আমি কোনো কন্টেন্ট দিচ্ছি, এই পুরা জিনিসটাকে আমি বলতেছি হচ্ছে এলিমেন্ট। এই h1 ট্যাগ সময় ট্যাগ সহ ভিতরে কন্টেন্ট সহ এই পুরা জিনিসটাকে আমি বলতেছি কি? এলিমেন্ট। এলিমেন্ট। বাট এই জিনিসটাই যদি আমি আরো একটা ট্যাগের ভিতরে, যেমন এই ডিভ নামে একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমি ঢুকাই দিলাম, এই পুরা জিনিসটাকে আমি বলতেছি এখন নেস্টেড এলিমেন্ট। বুঝতে পারছি। নেক্সট। খুবই কঠিন না? হ্যাঁ একদম সহজ। এগুলো খুব সহজ ভাইয়া। খুব সহজ, কিন্তু ভাইভাতে ধরলে পারবেন না যদি আপনি এখন একটু নোট না রাখেন। ভাই নেক্সট কি স্কুল কি হবে? বললাম না যে এটা, সত্যি কথা। ওই যে বললাম না যে শুনতে ভালোই লাগে, বুঝতেও সুবিধা হয়। দেখছেন গত ক্লাস কিন্তু আপনাদের সবারই কনফিডেন্স দেখে মনে হচ্ছিল, বা আপনারা কনফিডেন্সটা এমন একটা কনফিডেন্স শো করাচ্ছিলেন যে না এসব কোনো ব্যাপার হলো, পানি পান্তা ভাতের মতো। কিন্তু এখানে কিন্তু অনেকজন ছিল যারা ওটা করতে গিয়েও কনফিউশনে পড়ছে। আমি তো আপনাদের গ্রুপ মেসেজ গুলো ফলো করি, দেখি কে কি বলতেছেন, ওগুলো থেকে তো আমি বুঝতে পারি যে না আপনারা একটু কনফিউশনে পড়তেছেন। আর এই কনফিউশনে যে পড়বেন এটাই কিন্তু স্বাভাবিক, আমি এটাকে অস্বাভাবিক বলতেছি না, এটাই স্বাভাবিক। আপনি যত বেশি এখন ভুল করবেন এটাই স্বাভাবিক। এখন যারা ভুল কম করবে, বুঝলেন, এখন যারা ভুল কম করতেছেন তারা কিন্তু লস, তাদের সমস্যা বেশি, বেশি বেশি ভুল করেন এখন। আসল পরীক্ষাতে ভুল না করে এখন পরীক্ষায় এখনই ভুল করেন, বুঝছেন নি? আচ্ছা, আমরা একটা নতুন একটা ট্যাগ সম্বন্ধে একটু দেখি, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা সম্বন্ধে গতদিন দেখা হয় নাই, আমরা ইমেজ ট্যাগটা সম্বন্ধে একটু দেখি। img ইমেজ, এই ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ভাইয়া বলেন ভাইয়া ওই নেস্টেড কথাটার মানেটা কি, মানে একটু বুঝি না। নেস্টেড কথাটার মানে তো তাহলে গুগল করতে হবে। মানে এমনিতে যদি আপনি মানে ডিফিনেশনটা অফিসিয়াল চান তাহলে সেটা হচ্ছে এখানে লেখা আছে, HTML ক্যান বি নেস্টেড, দ্যাট মিনস দ্য এলিমেন্ট ক্যান কন্টেন আদার এলিমেন্ট। একটা এলিমেন্ট কি করতে পারে, আরেকটা এলিমেন্টকে কন্টেন করতে পারে। আমরা এলিমেন্ট কাকে বলতেছিলাম? যেটা ট্যাগের ভিতরে একটা থাকবে সেটাকে আমরা এলিমেন্ট বলতেছিলাম। তো যদি আমরা একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্টকে কন্টেন করতে পারি সেটাকে আমরা বলতেছি নেস্টেড এলিমেন্ট।
আর এটা বাংলা মিনিং দেখতে গেলে আপনি একটু গুগল করে দেখেন যে নেস্টেড বলতে কি বোঝাচ্ছে, আমি জানি না আসলে সঠিক। স্যার এই নেস্টেড করার জন্য বাসা- মানে কি বাসা প্রভাব নির্মাণ করা পড়লো? বোঝাচ্ছে। ডিকশনারিতে দেখলাম বাসা নির্মাণ করা। আচ্ছা ওইরকম নেস্টেড কিছু একটা করার ব্যাপার। কারণে স্যার, নেস্টেড করার কারণে স্যার মানে জিনিসটার কাজ কি পরিবর্তন, মানে কাজ কি হলো স্যার? এটা মানে হেডিংটার কি না না পরিবর্তন কাজ হলো? কিছু না, আপনি তো এইরকম হাজার হাজার কাজ করবেন, একটা ডিবের ভিতর আরেকটা জিনিস নেবেন, আরেকটা এই ওয়ানের ভিতর আরেকটা জিনিস নেবেন, কিন্তু এই যে নিচ্ছেন, আমার কথা হচ্ছে আমাদের প্রথম শর্ত কি ছিল এই ক্লাসের, যে আমরা আসলে অনেকেই ভালো প্রোগ্রামার বা ডেভেলপ কাজ করতে পারি, কিন্তু এটাতে কি বলে আসলে, এটাতে কি বলে আমরা সেটা জানি না। আপনি বলেন আপনার বন্ধু বান্ধব সবাই তো আসলে ট্যাগ জানে যে ট্যাগটা এটা, কিন্তু ট্যাগটা যদি আপনাকে অফিসের একটা ডিফিনেশন বলতে বলা হয়, সে কিন্তু ভাই বুঝায় বলতে পারবে না। তা আমাদের উদ্দেশ্য ছিল যে দেখেন আমরা কিন্তু আপনাকে এই যে এলিমেন্ট কি এটা তো বলার কোনো কথা না আমাকে, কিন্তু বললাম যদি আপনাকে ভাইভাতে কোনোদিন কোশ্চেন করে তাহলে তো আপনি বলতে পারেন যে হ্যাঁ একটা এলিমেন্টের ভিতরে আমি আরেকটা এলিমেন্ট যদি আমি কন্টেন্ট করতে পারি সেটাকে আমি ন্যাচারাল এলিমেন্ট বলতেছি। এই জন্য জাস্ট কিছু জিনিসের নাম কেন বলে এই জিনিসটা দেখে রাখেন। এইরকম আপনি রহরহ কাজ করবেন, একটা ডিবের ভিতর বা একটা এইচ ওয়ান ট্যাগের ভিতর আপনি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নেবেন, আরেকটা জিনিস নেবেন, একটার ভিতর একটা নেবেন, এরকম কাজ হতে পারে। তো এই জিনিসটা কি বলে আসলে, এদেরকে এই HTML এর ভাষায় কি বলে সেই জিনিসটা শুধু জেনে রাখলেন, যেটাকে হ্যাঁ এরকম একটা জিনিস বলে মনে হয়। ভাই নেস্টেড এলিমেন্টের ডেফিনিশনটা আবার একটু ডিসপ্লেতে আনবেন, আমি লিখতেছিলাম একটু। ভাইয়া এটাকে চাইল্ড এলিমেন্টও বলে নাকি? হ্যাঁ চাইল্ড এলিমেন্টও মনে হয় বলা যেতে পারে, হ্যাঁ বলা যেতে পারে, চাইল্ড এলিমেন্ট বলা যেতে পারে। নেক্সট এটা ডেফিনেশনটা লেখার দরকার নাই, আপনি জাস্ট বলে বুঝে রাখেন যে একটা বাংলায় লেখেন যে একটা এলিমেন্টের ভিতরে যদি আমি আরেকটা এলিমেন্টকে কন্টেন্ট করতে পারি, ধারণ করতে পারি। আমি একটা মানুষ, আমার ভিতরে যদি আমি আরেকটা জিনিস কোনো একটা হয়তো একটা হাঁস বা মুরগি খাইলাম, তো এটা একটা প্রাণী ছিল, ওটাকে যদি আমি কন্টেন্ট করতে পারি, ভিতরে নিতে পারি, খাইতে পারি, তাহলে সেটা আমি পুরো জিনিসটা নেক্সট এলিমেন্ট হয়ে গেল। বাস্তু মানে সংস্থা একটা জিনিসের ভিতরে একটা জিনিস ঢুকাই নেওয়া আর কি। এবার আপনি নিজের মতো করে বুঝে নেন তাহলেই হবে, ঠিক আছে? অফিসিয়ালি ডিফিনেশন এগুলো মনে থাকবে না, গুগল থেকে যেগুলো ডিফিনেশন পাবেন এগুলো জিনিসগুলো মনে থাকবে না, আপনি নিজের মতো করে খালি বুঝে দিলে হবে। যাই হোক আমরা এই ইমেজ ট্যাগটা সময় দেখি। হ্যাঁ ভাই ডিপ ট্যাগের কি ক্লোজিং ট্যাগ নাই? হ্যাঁ ডিপ ট্যাগ ক্লোজিং ট্যাগ আছে, এই ক্লোজিং ট্যাগ এই ডিপ দিয়ে শুরু করছে, ডিপ দিয়ে শেষ করে, আমার ডিপে এখন আমরা আসি নাই। আচ্ছা জাস্ট আমি একটা জিনিস দেখালাম, আমরা আসবো আসলে, ঠিক আছে? আমরা ইমেজ ট্যাগে আসি। ইমেজ এটা হলো একটা ইমেজ, একটা ট্যাগ। যদি আপনি কোনো ইমেজ বা ফটো টটো নিয়ে আসতে চান তাহলে আমরা এই ইমেজ ট্যাগটা ইউজ করে থাকি। এখন এই ফটোটা আনার জন্য আপনাকে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এখনো পর্যন্ত আপনি এরকম যদি রাখেন, আপনি যদি এখানে রাখেন, এখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন বা কিছু দেখতে পারবেন না, ঠিক আছে? এটার ভিতরে আপনাকে যদি একটা ইমেজ আনতে চান তাহলে এখানে একটা সোর্স নিতে হবে, SRC সোর্স নামে একটা অ্যাট্রিবিউট আছে। এটার নাম কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অ্যাট্রিবিউটের নাম থাকবে, দেন একটা ইকুয়াল থাকবে, দেন সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে আপনাকে ওই ভ্যালুটা দিতে হবে। এখন এখানে কি ভ্যালু দিবেন? এখানে কি আপনি লিংক দিবেন? এখানে ইমেজের সোর্সটা দিতে হবে, এখানে কোন ইমেজটা আপনি এখানে দেখাতে যাচ্ছেন, কোন ইমেজ, একটা স্পেসিফিক ইমেজ তো আপনি এখানে দেখাবেন, সেই ইমেজের সোর্স, SRC সোর্স মানে আপনাকে সোর্সটা কোন জায়গায় ইমেজটা আছে সেখান থেকে তার লোকেশনটা এখানে বলে দিতে হবে যে এই জায়গাতে ইমেজটা আছে। বুঝছেন নি? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই খুবই কঠিন মনে হচ্ছে না ভাইয়া? ভাই ওই মেনুটার মতো। ইমেজটার নেমকে কপি করে এনে এখানে বসাই দিলে তো হয় নাকি? রাইট, এখান থেকে কপি করে নিয়ে আসে দিলে হবে। আমরা একটা ইমেজ আমরা দেখি, আমার কাছে কোনো ইমেজ টিমেজ আছে কিনা একটু দেখি। ইমেজ ইমেজ ইমেজ, আচ্ছা ইমেজ এটা না, আচ্ছা এই যে ইমেজটা আছে, এই ইমেজটা নিয়ে আসি। এই ইমেজটা আমি কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে আসি। প্রজেক্ট হচ্ছে ওয়েব সেকেন্ড ব্যাচ এটাতে, HTML থার্ড এটাতে, এই জায়গাতে আমি ইমেজটা রাখলাম। রাখার পর এটাকে আমি একটু রিনেম করি, সাপোজ IMAG ইমেজ দিলাম, দিয়ে আপনি এটা ইন্টার দেন, নামটা হয়ে গেল ইমেজ, ঠিক আছে? এখন এই ইমেজটা আপনি এখানে দেখাতে চাচ্ছেন এই জায়গাতে, তাহলে এখানে আপনার ওই ইমেজের নামটা মানে লোকেশনটা বলে দিতে হবে। লোকেশনটা আছে হচ্ছে আপনার যে HTML থার্ড ক্লাস যে ফোল্ডারটা, সেই ফোল্ডারের ভিতরেই কিন্তু ইমেজটা আমি রাখছি। আমি ইমেজটা কোথায় রাখছি? এই যে HTML থার্ড ক্লাস, এই ক্লাসের এই ফোল্ডারের ভিতরেই কিন্তু এই ইমেজটা আছে। তো এখানে যদি আমি শুধু ইমেজটা বলে দেই IMAG ইমেজ,
শুধু এই ইমেজটা বলে দিলেই হবে না। দেখেন আমি ইমেজটা বলে দিলাম, দেওয়ার পর আমি এখানে রিলোড দিলাম, এখানে কিন্তু ইমেজ আসতেছে না। তার মানে এখানে আরো কিছু করতে হবে, এই ইমেজের একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন লাগবে। হ্যাঁ সেই এক্সটেনশনটা দিতে হবে। এখন এই যে ইমেজটা আপনি সেভ করলেন, সেই ইমেজের এক্সটেনশনটা কি আপনার কিভাবে বুঝবেন? আপনাকে জাস্ট কি করতে হবে, এটার রাইট ক্লিক করেন, এই রাইট ক্লিক করে এই ইমেজের প্রপার্টিসে দেখেন, আপনি এখান থেকে দেখতে পারবেন এটা ইমেজের টাইপটা কি, ডট পিএনজি, এখানে বলে দেওয়া আছে ডট পিএনজি। তাহলে আপনাকে এটা করতে হবে, যেটা এই জায়গাতে আপনাকে দিতে হবে ইমেজের নামের পর ডট পিএনজি, এরকম আপনাকে বলে দিতে হবে। দেন আপনি যদি এখানে রিলোড দেন, তাও আসতেছে না কেন? লোকেশন দেয়া লাগবে না? ফোল্ডারের নাম দিতে হবে মেবি। ফোল্ডার নাম দিতে হবে। আচ্ছা ফোল্ডারের নাম দিতে হবে, আমি ফোল্ডারের নাম দেই নাই। ফোল্ডার কোথায় কোথায় রাখছি? পাথটা ঠিক করা হয় না। HTML3 ফোল্ডারের নাম দিতে ফোল্ডার দেওয়া লাগবে না, জেপিজি দিয়ে দেখেন ভাই। ফোল্ডার দিতে হবে ভাই, আমি এটা ট্রাই করছি। ছবিটা একটা ফোল্ডারের মধ্যে দিতে হবে না ভাইয়া, ফোল্ডার আমাদের নেওয়া নাই, ফোল্ডার তো একটা ফোল্ডারেই সবগুলো আছে। এই ডিরেক্টরিতেই আমরা আছি, সো ফোল্ডার তো দেওয়ার কথা না নাকি? ভাই একটা স্ল্যাশ ব্যবহার করেন তো ইমেজের আগে, হবে না মনে? ভাইয়া বানান ভুল আছে ইমেজে। আপনি ওই যে কোডটা ইমেজ লেখা হয় না, বড় হাতের আই হবে এখানে স্পেলিং এ যদি ভুল থাকে তাহলে কিন্তু সে আসবে না। স্পেলিং এ যদি ভুল থাকে নামের, এখান থেকে কি করতে হবে, রিনেম, নাম কপি করেন, করার পর এখানে আসেন, পেস্ট করেন। নাম তো ঠিকই ছিল নাকি? নাম ওই যে হাইট আর ওইটা ছিল না দাঁড়ান দেখেন, আইএমজি লেখা হয়নি। হাইট ওয়েট লাগবে না, আসার কথা থাকলে এমনিতে আসবে। এই যে হাইট একটু দিয়ে দেখি, হাইট হচ্ছে 200 পিক্সেল, 200 দিলাম। উইথ ভাই এলটিটা ব্যবহার ছবির ফরম্যাটটা আলাদা হতে পারে, অটোমেটিক ভাই ছবির ফরম্যাটটা আলাদা হতে পারে, পিএনজি অথবা জেপিজি এরকম কিছু হতে পারে। কিন্তু আমরা পিএনজি না দিয়ে জেপিজি দিয়ে ব্যবহার করতে পারেন। ভাই অন্য একটা ইমেজ ইউজ করেন, দেন কি হয় দেখেন। ইমেজের সমস্যা আছে, তাহলে ইমেজের সমস্যা ভাই আছে। এটা পিএনজি আছে ভাই আমাদের মানে ফরম্যাট নামটা হবে ভাই এটা হচ্ছে বড় হাতে দিতে হবে, মানে পিএনজিটা বড় হাতে লিখতে হবে। ওখানে বরাদ্দ দেওয়া আছে পিএনজি। হ্যাঁ দাঁড়ান গুগল থেকে নিয়ে আসি, আইএমজি ইমেজ। ভাই আমাদের ফোল্ডার দিয়ে দেখেন, আমি যেভাবে করছিলাম। ফোল্ডার হবে না, দাঁড়ান, ফোল্ডার হবে না, ফোল্ডার হবে না। হ্যাঁ কপি ইমেজ অ্যাড্রেস, ফোল্ডার হবে কেন ওখানে? ফোল্ডার হওয়ার কথা ওখানে। আমার তো মনে হচ্ছে অন্য কোনো প্রবলেম হয়েছে। ভাইয়া আপনি কোড কি সেভ করতেছেন? দাঁড়ান দেখি ওয়েট। এই যে দেখছেন, এখানে তো আমাদের ভিতর নাই, এটা আমরা অন্য একটা পেজে কাজ করতেছি। হ্যাঁ স্পোর্টসে কাজ করতেছি আমরা দুইটা অন্যটা ছিলাম, এইজন্য আমরা কাজ করতেছি স্পোর্ট ডটস, এটাতে আর আমরা যাচ্ছি ওটাতে। যাই হোক, দেখতেছি দিন ধরে কাজ করলেও ঠিক সমস্যা হবে। নাই, ভালো হয়েছে, কারণ এই জিনিসগুলা আপনি যে রহরহ পড়বেন তার একটা প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে আসলে। এটা সমস্যা হইতো না ভাই যদি আমরা ফাইল থেকে ওপেন করতাম। না ঠিক আছে, সমস্যা নেই। আমরা বিভিন্ন ভাবে আসলে বিভিন্ন ক্যাটাগরিতে আসলে দেখবো আসলে, ঠিক আছে? আমরা দেখেন কিভাবে আরো সিস্টেম করে দেখি। ইমেজটা এসআরসি সোর্স অ্যাট্রিবিউট দিলাম ইকুয়াল, এরপর আমরা দিলাম হচ্ছে আইএমজি ইমেজ। কি লেখা আছে? আমরা কনফিউশনে না থেকে আমরা এখান থেকে যাই, কি করতে পারি, এখানে কিবোর্ড থেকে F2টা প্রেস করলেও কিন্তু এটা রিনেম হয়ে যাবে। রিনেম করলাম, এখানে পেস্ট করে দিলেন, এরপর ডট পিএনজি। ঠিক আছে, এখানে ক্যাপিটাল বা স্মলের কোনো আসলে ফ্যাক্ট হওয়ার কথা আসলে না। এবার 100 কাজ করবে। এই ইমেজটা চলে আসছে, তো ওই ক্যাপিটাল স্মলে ওটা কোনো ফ্যাক্ট না। তো এইভাবে করে আপনি ইমেজ আসলো,
ইমেজটা আপনি যদি এখন চান হাইট ওয়েট কমায় দিতে পারবেন, সেটার জন্য আপনাকে কি করতে হবে? আমরা কিন্তু এখনো পর্যন্ত সিএসএস ইউজ করছি না, এখনো পর্যন্ত সিএসএস ইউজ করি না, এখনো পর্যন্ত আমরা সিএসএস ইউজ করি না, জাস্ট আমরা অ্যাট্রিবিউট ইউজ করতেছি। সো আমরা অ্যাট্রিবিউটও এটা ইউজ করতে পারি, যেটা হাইট ইউজ করতে পারি, HEIGHT হাইট, হাইট ইকুয়াল টু এখানে আমি বলে দিলাম হচ্ছে সাপোজ 200, এরপরে ওয়াইড বলে দিতে পারি WIDT ওয়াইড। হ্যাঁ 200 কি ওখানে কিছু বুঝাই দিতে হবে না? না, কিছু বলতে হবে না, এটা দ্বারা পিক্সেলই বোঝায়, ঠিক আছে? হ্যাঁ, এটা দ্বারা পিক্সেলই বোঝায়। সো এটা দ্বারা আপনি এই যে ছোট বড় করতে পারলেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে আমি কিন্তু এখানে কি করতে পারি, এখানে কি করছি, এটা দিলাম। আমি চাইলে গুগলে ইমেজের লিঙ্কও দিতে পারি। আপনি সাপোজ একটা ইমেজ দিলেন, এখান থেকে আপনি এই ইমেজটা দিতে যাচ্ছেন, আরেকটা এলটি রাইট ক্লিক করেন, এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, এই কপি ইমেজ অ্যাড্রেসটা লিঙ্কটা নিতে হবে তাই না ভাইয়া? বুঝি নাই। মানে এখানে দেওয়ার জন্য যে কোনো ইমেজ দেওয়ার জন্য সেই ইমেজটা কোথায় আছে সেরকম, বা ইমেজটার লিঙ্কটা কোনটা সেটা লিঙ্কটা দিতে হবে। আসলে লিঙ্কটা কোন ইমেজটা, লোকেশনটা, আসলে লিঙ্ক বলতে ওই ইমেজটার লোকেশনটা দিতে হবে। ওই ইমেজের লোকেশনটা দিলে আসলে হবে। ইয়েতেও থাকতে পারে, পিসিতেও থাকতে পারে, অথবা নেট থেকে নিয়ে দিতে হয়, যেখান থেকে ইচ্ছা আপনি লোকেশনটা ঠিকঠাক দিতে পারলে আপনার এই কাজটা সমস্যা আর হবে না, ঠিক আছে? যে কোনো একটা ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করে নিলে শুধু কপিরাইট এনে কোনো সমস্যা না। না, গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসেন, তারপরে দেন সাপোজ আমি এই ইমেজটা ডাউনলোড করতে চাচ্ছি, এই ইমেজটা ডাউনলোড করে সেভ ইমেজ অ্যাজ, এই ইমেজটা ডাউনলোড কোথায় করব? আমি আমার প্রজেক্টের ফোল্ডারে সেকেন্ড ব্যাচ থার্ড ক্লাসের ভিতরে আমি এখানে দিলাম হচ্ছে 1 দিলাম, নাম দিই, একটা নাম 1 দিলাম, ঠিক আছে? দিয়ে এটা আমি ডাউনলোড করলাম। তাহলে এই যে ইমেজ 1, এখন এটাকেও আমাকে দেখতে হবে এর এক্সটেনশনটা কি, মানে এটা কি, এটা হচ্ছে .jpg। এখন এটা যদি আমি আমার এখানে আনতে চাই তাহলে কি করতে হবে? আমার একটা ইমেজ ট্যাগ নিতে হবে, এরপর দিতে হবে, এটা যদি আমি ক্লোজ করে দেই, এরপর হচ্ছে সোর্স, ওই ইমেজের সোর্সটা দিতে হবে, দেন img image 1.jpg, এভাবে করে আমি দিতেই পারি নাকি? এভাবে করে আমি দিতে পারি, ইমেজটা চলে আসতেছিল। এখন আমার কথা হচ্ছে যে এই ইমেজগুলো যদি আপনি একটা ফোল্ডারে করতে চান, সাপোজ এই ইমেজগুলো এখানে না রেখে এই দুটো আপনি কাট করে একটা নতুন ফোল্ডার তৈরি করেন, সেই ফোল্ডার নাম দিলেন হচ্ছে img ইমেজ ফোল্ডারের ভিতরে আপনি কি করলেন, এই ইমেজগুলো রাখলেন, দুইটা ইমেজ রাখলেন। এখন কি এই ইমেজগুলো দেখাবে? যেটা গুগল থেকে আসতেছে সেটা দেখাচ্ছে, বাট যেটা গুগল থেকে আসতেছে না সেটা কিন্তু দেখাচ্ছে না, এই যেটা দেখাচ্ছে। মানে তার মানে সেই গুগলের ইমেজটা লিংক থেকে ডিরেক্ট কেটে নেওয়া হয়তো ওইটা আছে, বাট ফোল্ডারেরটা নাই, ফোল্ডারটা নেই। তার মানে এই জায়গাতে আমার কি ফোল্ডারের নামটাকে বলে দিতে হবে, img ইমেজের পর কি দিতে হবে? এটা স্ল্যাশ দেওয়া লাগবে। স্ল্যাশ দিতে হবে, যেটা আমরা কতদিনও দেখছিলাম লিংক আপ করার ক্ষেত্রে। এখন আপনাকে কি করতে হবে? এই ইমেজ চলে আসছে, এই তো। এখন এই বড়টা গুগলটা উঠাই দিই, ঠিক আছে? গুগলটা উঠাই দিই, এখন আমরা একটাই থাকুক। এখন আমার কথা হচ্ছে যে ফর এক্সাম্পল এই যে ইমেজ ফোল্ডারটা ব্যাপারটা বোঝার, ইমেজ ফোল্ডারটা আমি এখানেও রাখবো না, এখান থেকে আমি কি করলাম, কাট করে আমি আমাদের প্রজেক্ট, এটা হচ্ছে প্রজেক্টের রুট ডিরেক্টরি, এটা এখানে রাখলাম, মানে প্রজেক্টের বাইরে রাখলাম, রাইট? প্রজেক্টের এই জায়গাতে বাইরে রাখলাম, বুঝছেন নি? এখন আমি যদি রিলোড দেই তাহলে কিন্তু ইমেজ পাবে না। এখন আমি প্রজেক্ট ফোল্ডার ওখানে কমান্ড করা হবে। হ্যাঁ, একটু কথা বলতাম, ফোল্ডার পিছনে হবে। হ্যাঁ বলেন। যে ফোল্ডারে ইমেজটা রাখা হবে সেই ফোল্ডারের কমান্ডটা দিতে হবে আগে। এখন কথা হচ্ছে আমরা আসি কোথায় বলেন? আমরা এই home.html, তো home.html-টা কোথায় আছে? হ্যাঁ বলেন ভাই। সেই HTML ফাইলটা যেখানে থাকে, আই মিন সেখানে যদি ইমেজটা না থাকে, অন্য কোনো জায়গায় ইমেজ থাকলে তো শো করে না ব্রাউজার, আই মিন। হ্যাঁ, আমরা সেটা দেখি। যদি সাপোজ এই ইমেজ ফোল্ডারটা আমরা HTML এর আমাদের প্রজেক্ট
ভিতরে ফোল্ডার কোনটা? HTML থার্ড ক্লাস, এটার ভিতরে তো এই home.ps বা sport.html এটার ভিতরে আছে। মানে এখানে যদি ইমেজগুলো থাকতো তাহলে সহজেই তো আমরা লিংক আপ করতে পারতেছিলাম। কিন্তু যদি এমন হয় যে এই ইমেজ ফোল্ডারটা আমরা কি করলাম, আমাদের ফোল্ডার এখানে নিয়ে আসলাম, আমাদের এই home.html-টা আছে কোথায়? HTML থার্ড ক্লাস এটার ভিতরে আছে। তো আমরা আছি কোথায়? এটা এই HTML.home.html, এটা তো আমাদের প্রজেক্টের ভিতরে আছে। এখন আমাকে যদি এই লোকেশনটা যাইতে হয়, মানে এই ফোল্ডারে যাইতে হয়, মানে এই যে এই ইমেজের এখানে আসতে হয়, তাহলে আমার কি করা লাগতেছে বলেন তো? এখান থেকে বের হওয়া লাগতেছে না? জি ভাইয়া, এক ফোল্ডার আগে। আমরা আসি কোথায়? মেইন বোঝার চেষ্টা করেন। আমরা আসি হচ্ছে এই জায়গাতে, এই HTML থার্ড ক্লাস এটার ভিতরে আমরা আসি। এখন ইমেজটা তো আসছে আমাদের বাইরে, তার মানে আমাদেরকে বাইরে আসতে হবে, এক ঘর পিছনে আসতে হবে। বুঝেন নাই? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝছি। তো এক ঘর, আপনি তো এখন আছেন এটার ভিতরে, এখন আপনাকে এক ঘর পিছনে আসতে হবে। সেটার জন্য আপনাকে করতে হবে দুটা ডট এরপর স্ল্যাশ। জি ভাই। তার মানে সে এক ঘর পিছনে আসলো। 3 ঘর পিছনে আসলে 3টা ডট দিলে হবে নাকি? 3 ঘর পিছনে আসলে না, 3 ডট হবে না। 3 ঘর আপনি দিতে পারেন, ডাবল দিতে হবে। এটা আরো দিতে হবে ডট ডট। এর জন্য ভাইয়া 2 বার ডট। হ্যাঁ, না আপনাকে আসলে 2টা ডট দিতে হবে। আপনাকে 2টা ডট দিতে হবে। একটা ফাইলের জন্য 2টা ফাইলের জন্য 4টা ডট দিতে হবে। আচ্ছা, এখানে আপনি যদি 4টা ডট দেন তাহলে হবে না, কিন্তু এরকম 4টা ডট দিলে হবে না। আপনাকে যেটা করতে হবে, আরেক ঘর পিছনের জন্য আপনাকে আরেক ডট দিতে হবে। আচ্ছা, অত দরকার নেই অ্যাডভান্স, আপনি এটা বোঝার চেষ্টা করেন। আপনি এক ঘর পিছনে আসার জন্য আপনি এরকম একটা করতে পারেন, জাস্ট লোকেশনটা বোঝার চেষ্টা করেন। আপনি ইমেজ যেখান থেকে আনেন না কেন, লোকেশনটা যদি ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনার এই ইমেজের কোনো সমস্যা নাই। ইমেজের যদি কাহিনী বুঝে থাকেন তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাই, সময় কিন্তু চলে যাচ্ছে। অ্যাট্রিবিউটের কাহিনী আমরা বুঝছি, সামনে আগান। অ্যাট্রিবিউটের যদি কাহিনী বুঝে থাকি আমরা। আচ্ছা, এখানে টাইটেল নামে একটা জিনিস আছে, ঠিক আছে? এই টাইটেলটা আমরা দেখতে পারি সাথে সাথে। এই টাইটেলটা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট। আমরা যদি এই জায়গাতে আসি, এখানে আমরা টাইটেল লিখি, TITLE, টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে আমি এই জায়গাতে কিছু একটা লিখলাম, ঠিক আছে? তাহলে আমরা এই অ্যাঙ্কর ট্যাগে যদি যাই, দেখেন এই অ্যাঙ্কর ট্যাগের উপর যখন আমি ক্লিক, মানে মাউসটা নিয়ে যাচ্ছি, তখন টাইটেলটা শো করতেছে, কিছু একটা লিখলাম, দেখেন তো নিচের দিকে। জি ভাইয়া। তো অনেক সাইটে আপনি দেখবেন, যখন আপনি মাউস কোথাও নিয়ে যাবেন, দেখবেন যে কিছু একটা শো করে, মানে টাইটেল শো করে ইমেজের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এইভাবে এই টাইটেলটা আপনি ইউজ করতে পারেন। বুঝা গেছে? জি ভাই বুঝতে পারছি। খুব কঠিন জিনিস না? আচ্ছা, আমরা এখানে এখন একটা জিনিস দেখি, সেটা হলো, হ্যাঁ বলেন। একটা ট্যাগের মধ্যে আমি কয়টা অ্যাট্রিবিউট লিখতে পারবো? একাধিক লিখতে পারবেন, এখানে কোনো লিমিট নেই। ভাই ভিজুয়াল কোডে দেখলাম যে অনেক সময় হচ্ছে H1 ট্যাগের মধ্যে আমি যদি একটা বর্ডার অথবা দেই, অনেক সময় অন্য অ্যাট্রিবিউট গুলো আসে না। কালার দিতে গেলাম আমি, ওটা কি মানে হচ্ছে আমার জানা নাই যে অ্যাট্রিবিউটের লিমিট আছে। আপনি একটা জায়গা, এই সাপোজ অ্যাঙ্কর ট্যাগে যতগুলো আপনি অ্যাট্রিবিউট ইউজ করতে চান, যেটা আপনি অ্যাঙ্কর ট্যাগকে সাপোর্ট করে, সেটা আপনি সবকিছু এখানে দিতে পারবেন অ্যাট্রিবিউট। এটার জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। যদি থাকে এক্সেপশনাল আপনি দেখাইন, আমরা দেখবো সবাই, আমার জানা নেই আসলে। আচ্ছা, আমরা আরেকটু সামনের দিকে যাই, সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আমরা এখানে দেখবো হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আমরা এলিমেন্ট যদি বুঝে থাকি, এলিমেন্ট তো বুঝছি নাকি? জি ভাই। আশা করতেছি ভুলবো না নাকি? না। তাহলে যদি এলিমেন্টটা যেটা শিখলাম, তাহলে পাশাপাশি একটা জিনিস শিখা, সেটা একটা ইনলাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কি আর ইনলাইন এলিমেন্ট কি? ঠিক আছে, দেখেন এই হচ্ছে H1 ট্যাগ, ঠিক আছে? H1 ট্যাগ, এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। কিভাবে? আপনি এই H1 ট্যাগ আপনি এখানে লিখলেন, আপনি যদি এটার ভিতরে
আপনি আরো একটা H1 ট্যাগ লেখেন। কি হবে বলেন? দুইটা লাইন আছে ভাই, লাইন দেখাবে কেন? ঠিকই আমি তো একটা লাইনে দেখালাম। ভাই, ওগুলো ব্লক এলিমেন্ট। এই জন্য এটাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। তার মানে আপনি যেভাবে লেখেন না কেন সে নতুন একটা লাইন তৈরি করবে। আপনি যেভাবেই লেখেন না কেন সে একটা নতুন একটা লাইন তৈরি করবে, বুঝছেন? এরকম। জি ভাইয়া। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে কোন কোন ট্যাগ গুলো এরকম যদি একাধিক লাইন তৈরি করে তাদেরকে আপনি কি বলবেন? ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট। আর যদি কোনোটা লাইন না তৈরি করে তাদেরকে বলবো আমরা ইনলাইন এলিমেন্ট। তাহলে তৈরি করবে নাকি দেখি। এখানে একটা ট্যাগ ইউজ করি, নাম হলো স্প্যান, SPAN, স্প্যান, SPAN, স্প্যান। দেখি এই ট্যাগটা তৈরি করে কিনা। তৈরি করছে? কথা বলেন না কেন? জি তৈরি করছি ভাইয়া। দুটার মধ্যে পার্থক্য বুঝছেন? জি ভাইয়া, বুঝা গেছে। ব্লক এলিমেন্ট দুইটা লাইন তৈরি করবে আর এটা একটা লাইন তৈরি করবে। সবাই বুঝছেন না সংক্ষিপ্ত আকারে বুঝছেন সবাই? না, জি ভাই বুঝছি। সম্পারয় আছেন? সম্পারয় নাই? ফারহান? জি স্যার আছি। বুঝছেন আপনি? জি স্যার বুঝছি। দুটার মধ্যে পার্থক্য যদি জিজ্ঞেস করে ভাইভাতে অ্যান্সার দিতে পারবেন? জি স্যার বলতে পারবো। এটা শুধু আজকের জন্য পারবেন না সামনে ক্লাসও পারবেন? সামনের ক্লাসে পারবো। না বুঝলে একটু কেউ বলেন যে বুঝি নাই, তাহলে আমার রিপিট করি। বাট বুঝতে স্প্যানের জায়গায় অন্য একটা এলিমেন্ট ভাইয়া একটু ট্যাগ একটু ব্যবহার করেন তো। কোনটাতে? স্প্যানের জায়গায় অন্য কোনো ট্যাগ। জি ভাইয়া। স্প্যানের জায়গাতে আপনি সাপোজ পি ট্যাগ ইউজ করলেন। পি ট্যাগ জি ভাইয়া। পি ট্যাগ ইউজ করবেন। পি ট্যাগ হচ্ছে কি? ব্লক এলিমেন্ট। পি ট্যাগ হচ্ছে ব্লক এলিমেন্ট। তো আপনি যখন এরকম ট্যাগ বিভিন্ন ট্যাগের খেলা খেলবেন তখন আপনি বুঝতে পারবেন যে, তখন আপনি নিজে কম্পেয়ার করবেন যে হ্যাঁ এটা ব্লক এলিমেন্ট, এটা ইনলাইন এলিমেন্ট, এটা ব্লক, এটা ইনলাইন। আপনি তখন বুঝতে পারবেন। জাস্ট পার্থক্যগুলো মানে বোঝেন। যদি কোশ্চিন আসলে এই জিনিসগুলো মনে রাখার দরকার, এই জন্য যদি কখনো কেউ জিজ্ঞেস করে থাকে, হ্যাঁ যদি ভাইভাতে জিজ্ঞেস করে। ব্রেক তাহলে তো ব্লক এলিমেন্ট না? জি, ব্রেক তো ব্লক এলিমেন্ট তাহলে। ব্রেক কি করে? ব্রেক তো নতুন একটা লাইন তৈরি করবে, তাহলে ব্লক এলিমেন্ট অবশ্যই। ভাইয়া একটু বলি, ইনলাইন এলিমেন্ট এক লাইনে আসলো, যদি আমি একটু স্পেস নিতে চাই, দুটো অক্ষরের একটু স্পেস নিব, তাহলে কিভাবে নিব? কি করবেন? দিস ইজ এ হেডিং ট্যাগ, ঠিক আছে, স্প্যান, দিস ইজ এ হেডিং, এক ইনলাইনে চলে আসলো, বাট আমি দিস ইজ এ হেডিং এর পর দুটো অক্ষরের একটা স্পেস নিব। বিআর। তাহলে বিআর দিলে তো, বিআর দিলে তো ও বলতেছে একই লাইনের ভিতরে দুইটা অক্ষরে স্পেস করবে। বিআর তো এমনি পরপর লাইনে স্পেস আসে। হ্যাঁ, পরের লাইনে চলে আসবে। যখন মন চায় তখন ইউজ করা যাবে। না 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 না, আপনি যখনই এখানে ব্লক এলিমেন্ট টাইপের যতগুলো ট্যাগ যদি ইউজ করেন তাহলে সে নতুন লাইন তৈরি করবে। তাহলে আপনাকে যখন কাজ করতে করতে বুঝতে হবে যে কোনটা ব্লক এলিমেন্ট ট্যাগ আর কোনটা এই আপনার ইনলাইন এলিমেন্ট। এই জিনিসগুলো আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন, এমনি এমনি ডিরেক্টলি হবে না। আপনাকে এই যে কাজ করতে বুঝতে পারবেন যে কোন ট্যাগটা দিয়ে আমাকে নতুন লাইন তৈরি করতেছে। নতুন লাইন তৈরি করলে বুঝবেন যেটা ব্লক এলিমেন্ট। আমরা এই যে আরো একটু পরে দেখবো আসলে ডিপ আরো বিষণ্ণ। না, আমার প্রশ্ন হলো কি, আমি যদি স্পেস নিতে চাই সেক্ষেত্রে কি করব আমি? আপনাকে মাথায় তো আসতেছে না। আপনাকে বলি একটা জিনিস বলি, আমি একটা স্বাভাবিক মানুষ, ব্যাপারটা বোঝেন। এখন আমাদের যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আমাকে স্বাভাবিক,
আপনার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করতে চান তাহলে কি স্বাভাবিকভাবে চেঞ্জ করতে পারবেন? না, না, অপারেশন করতে হবে বা কিছু একটা করতে হবে। সার্জারি করতে হবে। এই শুধু যদি আপনি HTML ইউজ করতে চান তাহলে HTML ডিফল্ট ভাবে যা যা দেয় আপনি এতটুকু নিয়ে স্যাটিসফাই থাকতে হবে। আমরা কিন্তু CSS এ যাই না, এই জন্য এত মানে ডিপলি কথা বলতেছি না। যদি আমার শরীরটাকে বলেন আর নর্মাল যে কোনো কথাই বলেন, যেটা নর্মাল হয়, নর্মাল যেটা জিনিস সেটা হচ্ছে HTML। আপনি যদি এই নর্মালটাকে আপনি অ্যাব নর্মাল বা আরো অন্য কোনো ভাবে চিন্তা করতে চান তাহলে আপনাকে CSS ইউজ করতে হবে। CSS এ আপনি সবকিছু করতে পারবেন। বুঝতে পারি না? হ্যাঁ, জি ভাই বুঝতে পারছি। তার মানে আপনি ইনলাইন এলিমেন্ট বলেন আর ব্লক এলিমেন্ট বলেন, যাই কিছু বলেন না কেন, এদের ইনলাইন এলিমেন্ট হলে আপনার কি করবে, ওই একই লাইনে থাকতে পারবে। ব্লক এলিমেন্ট হলে আপনার পরের লাইনে আসবে। বাট এই যে তাদের একটা মানে পার্থক্য আছে, এই পার্থক্যটাকে যদি আপনি মনে করেন যে আমি পার্থক্য করবো না আমি, তাহলে আপনাকে কি করতে হবে, ওকে ফোর্স করতে হবে। ফোর্স করে ওরা হাত পা বাইন্দে বন্দে যা করতে হবে সেটার জন্য আপনি CSS ইউজ করতে হবে। নর্মালি ভাবে আমার আসতেছে না কেন আমি বুঝতেছি না, এই যে ব্লক এলিমেন্ট বা ইনলাইন এলিমেন্ট দেওয়ার পরে কোনোটাই আসতেছে না। ঠিকঠাক দেন আসবে, ঠিকঠাক দিলে ঠিকই আসবে। আচ্ছা, এই যে একটু নোটপ্যাডে যান তো, হেডিং ট্যাগের মধ্যে এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিচ্ছেন, এখানে কি স্পেস দিতে হবে? মাস্ট বি? না না, স্পেস দেওয়ার দরকারটা কি? আরে ভাই আমরা বারবার একটা জিনিস বোঝার চেষ্টা করতেছি, যখন এই লাইনটা ব্রাউজার করবে না, এটা রিডিং করবে না ব্রাউজার, এটা হ্যাঁ, ব্রাউজার যখন করবে তখন কি করবে, আগে দেখবে সে H1 ট্যাগ পাচ্ছে, তার মানে সে বুঝতে পারবে যে এটা একটা হেডিং ট্যাগ এবং সে খুঁজবে হচ্ছে হেডিং ট্যাগটা কোথায়। এরপরে হেডিং ট্যাগের কাজটা কি, সে ব্রাউজার যখন করে দেখবে যে হেডিং ট্যাগের কাজ কি, যে একটা বড় বড় করে প্রিন্ট করা, তখন সে প্রিন্ট করবে। যদি মাঝখানে গ্যাপ থাকে তাহলে আমরা দেখছিলাম না যেটা কিন্তু গ্যাপ থাকে দেখাই, আমি যদি এখানে কিছু গ্যাপ দেই, এরকম গ্যাপ কিছু দেই, তাহলে গ্যাপটা কি থাকে না, এটা গ্যাপ ট্যাপ বড় কথা না, এখানে কোনো স্পেস সেটা কোনো ফ্যাক্ট না। সে যখন আবার পি ট্যাগ পাবে, যখনই জায়গাতে পি ট্যাগ পাবে তখনই বুঝবে যে হ্যাঁ এটা পি ট্যাগ। মানে সে তো ব্রাউজার তো রিড করবে, আপনি একটা একটা করে ব্রাউজার রিড করবে, তো রিড করলে সে বুঝবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন আমরা সামনে দিকে একটু আগাই। জি ভাই। তাহলে আপনি এখন থেকে পার্থক্যটা তৈরি করতে পারবেন যে কোনটা ব্লক এলিমেন্ট কোনটা ইনলাইন এলিমেন্ট। আশা করতে সেটা বুঝবেন। আমরা একটু লিস্ট সম্বন্ধে দেখি। লিস্ট হচ্ছে 3 প্রকার। একটা এখানে লেখা আছে ডেফিনেশন লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। বুঝছেন নি? জি ভাই। লিস্ট কত প্রকার? 3 প্রকার। কি কি? ডেফিনিশন, অর্ডার লিস্ট এন্ড ডেফিনিশন লিস্ট, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এই যে ডেফিনেশন লিস্ট, এই সেন্টেন্সটা দেখে এটার একটা ট্যাগ তৈরি করেন তো, কিভাবে তৈরি করা যায়? এটা ট্যাগ কি হইতে পারে? ভাই এটা তো বুঝতে ডিএল। ডেফিনিশন তো সব। এই ডেফিনেশনের প্রথম হচ্ছে ডি নিলাম, ডেফিনেশনের প্রথম ডিএল ক্যারেক্টারটা ডি, আর এই লিস্টের প্রথমটা নিলাম হচ্ছে এল, ডেফিনেশন লিস্ট। এটা একটা ট্যাগ, এই ট্যাগ শুরু হবে, এই ট্যাগটা ভাই ডেফিনিশন লিস্টের কাজ কি? কাজ দেখবো আমরা শুধু থিওরি পড়বো না, দেখবো কাজ দেখবো। তাহলে এই সেম ভাবে অর্ডার লিস্টের ক্ষেত্রে কি হবে? ওএল। আর আনঅর্ডার লিস্টে কি হবে? ইউএল হবে। ওকে, তাহলে চলেন আমরা একটু কাজ কইরা আসি। আমরা যদি প্রথমে মনে করেন কি দেখবো জানো? ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টের ট্যাগ কি বললেন? ডিএল। ডিএল দিয়ে শুরু করলাম, ডিএল দিয়ে শেষ করলাম, এই তো। জি ভাই। এখন কি করতে হবে বলেন? ভাই লিস্ট করতে হবে এলআই। আমরা তো লিস্টের পার্থক্যের মধ্যে একটা পার্থক্যতে আসলাম, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এখন আমাদের এই ভিতরে লিস্ট গুলা করতে হবে, কিভাবে করব? একটা হচ্ছে এলআই শুরু না, এলআই এটা হবে না, ডেফিনেশনের এটা একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে টিএইচ। দিদি হ্যাঁ, টি
এইচ না না সরি, টিএসটি টেবিল হেডিং, তো টেবিল এটা তো হেডিং টেবিল, হ্যাঁ না না না, এটা তো টেবিল মানে টিডি, সরি মানে ডি টেবিল ডেটা টিডি তো। ডিএল মানে হচ্ছে ডাটা লিস্ট। দেখেন এখানে আপনি কিন্তু জিনিসটা দেখেও মানে ট্যাগের নামগুলো দেখে আপনি কি হতে পারে সেটা বুঝতে পারেন। ডাটা লিস্ট, আমরা একটা লিস্ট তৈরি করব, ডাটা লিস্ট। ডাটা লিস্ট দিয়ে শুরু করলাম, ডাটা লিস্ট দিয়ে ডিএল দিয়ে শুরু করছি, আলাদা আলাদা হবে। সরি ও আগেরটাও তো আমরা টিডি, সরি আমি ভুলে সরি, টিডি মানে ডাটা টাইটেল। আমরা একটা লিস্ট তৈরি করব, সেই লিস্টে একটা DT না টাইটেল TD? থাকবে। হ্যাঁ ডিটি না টিডি কোন? ডিটি ডাটা লিস্ট, ডাটা লিস্ট মানে সরি ডাটা টাইটেল। এলএইচ হবে ভাইয়া, এলএইচ লিস্ট হেডিং প্রথমে এলএইচ। আমি বলি শোনেন, শুনি আমি না। বলি এটা হচ্ছে না, এর তিনটা আছে। আমি বলি একটা হচ্ছে ডাটা লিস্ট, না সরি ডেফিনিশন লিস্ট। প্রথমে হবে ভাই লিস্ট হেডিং, তারপরে এটা টেবিলের জন্য ব্যবহার করা হয় সম্ভবত। না 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 এটা টেবিলের জন্য না, এটা টেবিল না। আরে শুনেন আমার শুনেন, এই হচ্ছে ডিএল। আমরা এটা পার্থক্য কোথায় আসছিলাম, ডেফিনিশন লিস্ট, ডেফিনিশনের লিস্টে হচ্ছে ডিএল, ঠিক আছে। এই ডিএল এটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। এই ডেফিনিশন লিস্টের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ডাটা টাইটেল, একটা টাইটেল দিব। কি দিব? একটা টাইটেল। ডাটা টাইটেল। সাপোজ আপনি এখানে দিলেন, জি ভাই ডিটি শেষ করেন, ওটা ডিএল দেওয়া। ও ডিএল, ঠিক আছে। একটা দিলাম হচ্ছে মুড়ি, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। এখন এর নিচে আমি একটা দিব হচ্ছে ডাটা মানে ডাটা মানে এটা কি দিলাম, ডাটা টাইটেল। জি ভাই। আর একটা হচ্ছে ডেফিনিশন ডাটা, ডিডি। এটাতে শেষ করলাম, ডিডি ক্লোজ করলাম। এখানে একটু পার্থক্য থাকে, মুড়ির সাথে আমি সাপোজ দিলাম হচ্ছে চানাচুর, CHANA চুর। এটা পার্থক্যটা একটু দেখে আসি, দেখেন কি হয়। এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে সেটা ডাটা। মানে এটা আসলে খুব বেশি ইউজ হয় না, এই জন্য একটু আনকমন মনে হচ্ছে। অন্যগুলো যখন দেখবো তখন আমি এটার সাথে পরিচয় ছিল না, এটার সাথে পরিচয় ছিল না আমি জানি, এটা একটু আনকমন এই জন্যই মনে হচ্ছে। আমরা যদি বেসিক্যালি দুইটা এর লিস্টের ক্ষেত্রে তো দুইটাই ইউজ তাহলে করি। এখানে আমি আরেকটা তৈরি করলাম। হ্যাঁ এটা দুটো ইউজ করে, এটা একটু আনকমন, এটা সবাই ইউজ করে না বা এটা ইউজ হয় না খুব বেশি। আরেকটা দিলাম মনে করেন হচ্ছে ভাত দিলাম, ভাতের সাথে হচ্ছে ডাল দিলাম, ঠিক আছে। এখন যদি আমি একটু রিলোড দিই, দেখেন হ্যাঁ এটা হচ্ছে কি। তাহলে এখানে আপনি কি বুঝলেন, আপনি একটু আরেকবার একটু রিভাইজ করি এখানে। সেটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। আমরা এখানে আসছিলাম কি ডেফিনিশন লিস্ট। তো ডেফিনিশন লিস্টের ট্যাগের নাম হচ্ছে ডিএল। ব্যাপারটা বোঝেন নাই? জি ভাই বুঝছি। জি ভাই বুঝতে পারছি। ডেফিনিশন লিস্টের ভিতরে একটা হচ্ছে টাইটেল দিব আর একটা হচ্ছে ডেফিনিশন ডাটা দিব। ডেফিনিশন টাইটেল আর ডেফিনিশন ডাটা। আবার পরেরটা হচ্ছে ডেফিনিশন টাইটেল, ডেফিনিশন ডাটা। এটা যদি বুঝে থাকেন তাহলে পরেরগুলোতে আমাদের আরো ইজি হবে, ঠিক আছে। পরেরটা কি? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। ওকে অর্ডার লিস্ট। তাহলে কি হবে? OR অর্ডার লিস্ট। ইয়েস বুঝাচ্ছে তো কেন? অর্ডার লিস্ট ও লিস্ট, এই তো, ঠিক আছে। এখন এর ভিতরে হবে হচ্ছে লিস্ট আইটেম। আপনি শুধু এখানে লিস্ট আইটেম বের করবেন, LI দিয়ে শুরু করলেন, LI দিয়ে আপনি শেষ করবেন। এটা আসলে বেশি ইউজ হয় আসলে, ঠিক আছে। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট দুইটা বেশি ইউজ। হ্যাঁ এই দুটো বেশি ইউজ হয়। ওটা হয় না মেনুতেও এটা ইউজ হয়, অনেক জায়গায় রাইট, সব জায়গাতে ইউজ হয়। তো যাতে আপনি যে পার্থক্য যদি আপনাকে জিজ্ঞেস করে যে লিস্ট কত প্রকার, আপনি যেন ওই তিনটা বলতে পারেন। সিরিয়াসলি আমি এর আগে জানতাম যে আমি জানতাম দুইটা, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। ডেফিনিশন লিস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, আইডিয়া হবে দেখি তো কোর্সে পড়তে। দুই একটা জিনিস যদি নতুন আই শিখতে পারেন তাহলে কেমনে কি বলেন। এভাবে করে যদি আপনি লিস্ট তৈরি করতে বলা হয় তাহলে আপনি
অর্ডার লিস্ট মানে কি 1 2 3 4 এটা আমাদের অফিস যখন আমরা লিখি ওয়ার্ডে আছে না এগুলা? জি আছে ভাইয়া। ওয়ার্ডে আছে এই যে 1 2 3 4 তাহলে এটা কি এই 1 2 3 যেটা আসবে সেটা হচ্ছে অর্ডার লিস্ট আর এই যে ফোটা যেটা আছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট তার মানে এটা কিন্তু 1 2 3 4 আসবে না আমরা এখন আনঅর্ডার লিস্ট করতে পারবো না জি ভাইয়া, জি ভাইয়া এট দ্য সেম ওয়ে একদম। আনঅর্ডার লিস্ট তাহলে কি হবে শুধু ইউএল ইউএল শুরু করলাম শেষ করব এটাতে শেষ করলাম কি জি এর ভিতরে সেম ভাবে লিস্ট আইটেমগুলো এলা এর জায়গা ইউএল হবে, দ্যাটস ইট। দিয়ে দিলাম এই তো। জি ভাইয়া আর কিছু পার্থক্য আছে? না ভাই, ফলে এই তিনটা জিনিস একটু মাথায় রাখেন। কাজ তো আজ নাও কাল করতেই পারবেন কিন্তু কোনটা কি জিনিস একটু কেউ জিজ্ঞেস করলে ভাইবাতে যেন আপনাকে অ্যান্সারটা দিতে পারেন। বুঝা যায় না? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি সবাই বুঝছেন? জি ভাইয়া জি ভাইয়া সবাই কথাবার্তা বলে না কেন? যারা কথা বলতেছেন তারাই শুধু কথা বলতেছেন, মানে তাদের কি মন খারাপ আজকে? ক্লাসটা কেন যেন মরুভূমি লাগতেছে আজকে। ভাই আর কেউই কথা বলে না আজকে কিন্তু অ্যাটেন্ডেন্সও কম। তার মানে কি বুঝবো আমরা? আমাদের কি অ্যাটেন্ডেন্স কমা শুরু করে দিয়েছে? ভাই কোডে একটু জানতো ভাই। ভাই এখানে যে ডিএল ট্যাগের মধ্যে যে 3 নাম্বার লাইনে ডিটি ট্যাগ ভাত যেটা ওইটা যদি আমি ডিটি ট্যাগ নিই তাহলে কি হবে? কোনটা এটা কি নেবেন? ডিডি? জি ডিডি ট্যাগ নিলে হবে। ডিডি নেন, ডিডি নিলে গেলে কি শো করবে? ডিডি নিলে ডিডি মানে কি? ডাটা শো করবে। ভাতের নিচে আরেকটা ইয়া শো করবে আর কি। আচ্ছা ঠিক আছে, নিবেন ওটা ভাতের নিচে শো করবে। ডিডি মানে যেটা সেটা তো ব্রাউজার জানে, আপনি না জানলেও ব্রাউজার তো জানে। তো ব্রাউজার যেটা জানে সেটাই তো বলবে না। আমি কিন্তু সেই কথা বারবার বলতেছিলাম যে আমি নিজেও হয়তো অনেক কাজ পারি কিন্তু আমি সেটা জিজ্ঞেস করলে বলতে পারবো না। আমি চাচ্ছিলাম যে এই জন্যই যে আমাদের প্রথম ব্যাচে যেটা হয়েছে এক্সপিরিয়েন্সটা বলি, আমাদের প্রথম ব্যাচে তারা ম্যাক্সিমামই একটা স্টুডেন্ট জিজ্ঞেস করতেছিল যে আসলে স্যার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে কি লোকালি জব করা যায়? এই কোশ্চেনের অ্যান্সার আমি যখন শুনছি তখন আমি তো মানে আমি কি বলবো আর কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছি না। কি বলে সে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে সে ফ্রিল্যান্সিং করা যায়, এটাই তার মাথার মধ্যে গেঁথে আছে যে ফ্রিল্যান্সিং ছাড়া আর মনে কিছু করা সম্ভব না। বাস্তবতা কি এটাই? বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি ফ্রিল্যান্সিং করে আপনাকে বিয়ে দিয়ে দিবে? তবে আমাদের দেশে একটু কম সেটা মনে হয়। বিয়ে দিবে? মেয়ের বাপেরা বিয়ে দিবে যে ফ্রিল্যান্সিং করে জামাই? এই পরিচয়ে টাকা তো ইনকাম করে, ঠিক আছে, ওটা ওরকম কোনো পরিচয় না। ইনকাম করলে কেউ বিয়ে দেয় না। হ্যাঁ রাইট, একটা আইডেন্টি দরকার আছে। তো জবটা কিন্তু আপনি এমন হইতে পারে না ফ্রিল্যান্সিং মার্কেটটা নষ্ট হয়ে গেল, হতে পারে না? হতেই পারে, আমি বলতেছি না হবে, এটা হওয়া পসিবল নাই, কিন্তু আমি বলতেছি একটা কথা। তো কথা হচ্ছে যে আপনার টেন্ডেন্সি কেন শুধু ফ্রিল্যান্সিংই হবে? আপনি সব জব করবেন, সমস্যা কি যদি আপনার সেই কোয়ালিটি থাকে? হ্যাঁ, তো সেই জন্য আপনি প্রিপারেশন নেবেন না? সবকিছু জানা উচিত যে কোনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। যাই হোক, আমাদের আজকে আসলে অনেকগুলো টপিকস আর একটু শেষ করতে হবে। আমি একটু দেখি আমরা একটু সামনে আগাই নাকি। আচ্ছা, আমরা একটু এই যে সিমেন্ট্রিক ট্র্যাক সম্বন্ধে জানবো। আসলে আমরা দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা এর আগের ইয়েতে আমার একটা প্রশ্ন ছিল। বলেন। জি ভাই, এখানে এই যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এই দুটো আমরা সচরাচর দেখি ইউজ করা হয়, কিন্তু ডেফিনেশন লিস্ট এটা কি মানে এটা কোন জায়গায় ইউজ করা হয়? এটা লাইভে আমি ইউজ করি নাই, কিন্তু এটা আমি ঘাটতে ঘাটতে দেখলাম যে এটা একটা আছে। মানে লিস্টের 3টা টাইপ। আসলে আপনি লিস্টে তো খুঁজে দেখবেন যে লিস্ট মোটামুটি 3 টাইপের সম্ভবত পাওয়া যায়। তো 3টা টাইপের মধ্যে এই ডেফিনেশন লিস্টও একটা টাইপ। এখন আপনি কোথায় ইউজ না দেখেন,
আপনি সবগুলা ট্যাগ সম্বন্ধে জেনে রাখবেন। কারণটা হচ্ছে যদি মনে হয় যে হ্যাঁ এইরকম একটা টাইটেল শো করবে, এখানে ডিফিনেশন ডাটা শো করবে, এই টাইপের যদি কোনো কাজ লাগে তাহলে আপনি ইউজ করবেন। এই টাইপের কাজটা কম লাগে দেখে আপনারা কম জানেন, কিন্তু এই টাইপের কাজও যে একদমই লাগবে না, কোন একটা প্রজেক্টে যদি লাগবে না, আপনি কিভাবে শিওর হলেন? লাগতেই পারে। যার শুধু জেনে এইরকম একটা স্ট্রাকচার পাওয়া যায় ডেফিনেশন লিস্ট দিয়ে, ঠিক আছে? এটা খুব বেশি ইউজ হয় না বললাম না, কিন্তু লাগতেই পারে। এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করবে, যে কোনো প্রজেক্টে যদি আপনার লাগে এই টাইপের জিনিস, তাহলে আপনি সহজেই কাজটা করতে পারবেন ট্যাগটা সময় জানলে। এখন দেখেন এটা যেভাবে ডিজাইনটা করে দেওয়া আছে, এটা ডিফল্ট এর ডিজাইন। এটা হচ্ছে ডেফিনেশন লিস্টের ডিফল্ট ডিজাইনটা এইরকম, যেখানে টাইটেল শো করবে আর এই জায়গাতে ডাটা শো করবে। এখন আপনি তো এই ট্যাগটা সম্বন্ধে জানেন না, তাহলে আপনি জানেন যে লিস্ট তৈরি করতে হলে এইভাবে তৈরি করতে হবে। এখন এই লিস্টটাকে যদি আপনি এইরকম ডিজাইন করতে চান, তাহলে আপনাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে না সিএসএস দিয়ে? যদি কখনো কোনো জায়গাতে লাগে, কিন্তু এখন যেটা জেনে রাখলেন, সো যদি লাগে আপনি এটা ইউজ করতে পারবেন খুবই সহজ। এই জন্য আচ্ছা আমরা একটু কথা বলতাম। বলেন, দ্রুত করেন, আমরা আপনারা তো কোশ্চেন করতে করতে আমরা আপনার হচ্ছে আনোডাল লিস্টে আমরা যে কমান্ডটা দিলাম, হ্যাঁ আনোডাল লিস্টে যে দিলাম এলআই ডেফিনেশনটা কি ছিল? কাইন্ডলি একটু বলুন। লিস্ট লিস্ট হচ্ছে কত প্রকার আমরা দেখছিলাম। এই যে জায়গা দেখেন, এই জায়গাতে এই স্টেমের লিস্ট তিন প্রকার: ডেফিনেশন লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তাহলে এলআই এর হচ্ছে লিস্ট নাকি? এই তো বুঝি নাই। এলআই এর ও বলতে চাচ্ছে যে ইউএল এর ট্যাগ তো ইউএল, মানে আনঅর্ডার লিস্টের ট্যাগটা ইউএল, বাট ওই যে আমরা ভিতরে যে এলআই লিস্ট যে লিস্টে দিই না, ওইটা কেন দিতেছি সেটা বলতে চাচ্ছি। কোনটা এই আইটেম, এই যে আমরা এই যে ইউএল মানে আনঅর্ডার লিস্টের ভিতরে যে লিস্ট যেগুলো লেখি আর কি, যে লিস্ট একটা কেন দিতেছি সেটা বলতেছি আর কি। আনঅর্ডার লিস্টের ভিতরে যে এলআই নিচে, হ্যাঁ নিচে এলআই লিস্টে কেন? যেমন আনঅর্ডার লিস্টের শর্ট ফর্মটা ওগুলো তো লিস্ট করার জন্য দেয়া হয় আর কি। হ্যাঁ লিস্ট করার জন্য। ওএল দেখো, ওই অর্ডার লিস্টেও এই সেম ট্যাগ আছে, আবার আনঅর্ডার লিস্টেও সেম ট্যাগ আছে, দেখছো? হ্যাঁ ভাই দুই একটা বাদ দিয়ে লেখা দেখবেন কি আসে। এটা একটু আপনি নিজে প্র্যাকটিস করেন, দেন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। এই এত কোশ্চেন আন্দাজে একটা কোশ্চেন করেন, কোনো লজিক ছাড়াই। আপনি লিস্ট তৈরি করলেন, লিস্টে আইটেম তৈরি করবেন না, একটা করে আইটেম। সাপোজ আপনি বাজার করতে গেছেন, তো বাজার করতে গেলে আপনি কিভাবে করেন? এক নম্বর লিস্টে মনে করেন যে কাঁচামরিচ, 2 নম্বরে বেগুন, 3 নম্বরে মনে করেন যে মাংস, 4 নম্বরে এরকম একটা করে লিস্ট করেন না? তো যদি এখন ওয়েবসাইটে এরকম লিস্ট থাকে, দরকার হয় না, তো আপনি সেরকম 1-2 করে করবেন। তো লিস্ট মানে এগুলো একটা করে আইটেম। আপনি যদি কাঁচামরিচ কিনেন, এটা একটা আইটেম, এই জন্য এটাকে বলতেছি লিস্ট আইটেম। আপনি যদি বেগুন কিনেন, এটা আরেকটা আইটেম, আলাদা একটা আইটেম। প্রত্যেকটা তো একটা আলাদা করে ইন্ডিভিজুয়াল একটা করে আইটেম। এই জন্য আমরা এই লিস্ট আইটেম এলআই করতেছি। এখন আমার কথা হচ্ছে, আপনাদের চিন্তাধারা ঠিক আছে, চিন্তাধারা হচ্ছে যে হ্যাঁ এটা এইরকম কেন হচ্ছে না, বা এটা এরকম কেন হচ্ছে না। তো এই জিনিসগুলো কি করা উচিত আপনার বলেন তো? এই জিনিসগুলো যখন বাসায় আপনি প্র্যাকটিস করবেন, তখন মনের মধ্যে যত কাহিনী আসবে সবগুলোতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আপনি দেখবেন যে ডিএল এর ভিতরে দিয়ে আমি ওএল দিলে গেলে কেমন হয়, এই ডিএল এর ভিতরে আমি ওএল দিচ্ছি কেমন হচ্ছে, বা ওএল এর ভিতরে আমি ডিএল দিচ্ছি কেমন হচ্ছে। এগুলো আপনি নিজে এক্সপেরিমেন্ট করবেন। এগুলো এক্সপেরিমেন্ট করে আপনার বন্ধুকে বলবেন, এই দেখছিস আমি এটা কি করে ফেলাইছি। এগুলো এক্সপেরিমেন্ট আমার বাসায় করতে হবে। আসলে যত মনের মধ্যে কোশ্চেন আসবে, কোশ্চেন আসাটা ভালো, তো কোশ্চেন আসতে হবে, এবং কোশ্চেন গুলো নিজে বাসায় ইমপ্লিমেন্ট করবেন, দেখবেন যে নতুন কিছু আবিষ্কার হয় কিনা। এমন হতে পারে আপনি একটা নতুন ট্যাগ আবিষ্কার করে ফেলেছেন, আপনি তারপর W3 কে বললেন যে আমি একটা ট্যাগ আবিষ্কার করছি, এটা দেখেন অ্যাপ্রুভ করা যায় কিনা। তারপরে হয়তো শাহবাগের চত্বরে আবার ওরা বসার পর দেখলো যে এটা অ্যাপ্রুভ করা যায় কিনা, দেন তারা অ্যাপ্রুভ করতে পারে। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে একটু আগাই, আমাদের সময় যেহেতু খুবই কম, আমরা একটু আগাই। আমরা একটু সিমেন্ট্রিক ট্র্যাক সম্বন্ধে দেখবো। তার মধ্যে একটা আছে হচ্ছে, ফর এক্সাম্পল আমরা এটা উঠাই দিলাম, এটা উঠাই দিয়ে এই বডির ভিতরে যখন আপনি বড় প্রজেক্ট কাজ করবেন, তখন আপনাকে একটা সেকশন ভাগ করবেন। সেকশন, সাপোজ SEKPI সেকশন। এই সেকশন সম্বন্ধে জাস্ট সেকশন দেখেন একটা ট্যাগ, এই ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম, এই ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, আপনি অফিস বলেন, যে কোনো জায়গাতে বলেন,
মানে বড় কোনো পরিসর যদি হয় তাহলে যে কোনো জায়গাতে দেখবেন সেখানে সেকশন ওয়াইজ ভাগ করা থাকে, যে এই সেকশনের দায়িত্ব এ থাকবে, এই সেকশনের দায়িত্ব ও থাকবে, এই সেকশনটা ও কভার করবে, এরকম থাকে না? আমি ছোট বলতেছি না, সাপোজ আপনি যখন আপনি বড় পরিসরের কথা চিন্তা করবেন, একটু বড় ভাবে চিন্তা করবেন, তখন দেখবেন যে আপনি একাই তো সবকিছু কভার করতে পারবেন না। একটা জিনিস বলা, এখানে আমরা এখন পর্যন্ত 22 লাইনের কোড আছে, এখানে 22 লাইন পর্যন্ত আসছে। যদি এটা আপনার 1000 লাইন চলে যায়, তখন আপনার ফাইন্ড আউট করা যে কোন জায়গায় কি কাজ করছে এটা ফাইন্ড আউট করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আপনি করবেন কি, কাজ সুবিধা করার থেকে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সেকশন ওয়াইজ ভাগ করি আমরা। সাপোজ এটা হচ্ছে একটা সেকশন, এটা আরেকটা সেকশন, এটা আরেকটা সেকশন, এটা আরেকটা সেকশন। সাপোজ এই সেকশনের ভিতরে আমরা এখনো পর্যন্ত হয়তো নাম দিচ্ছি না, আমরা এই জায়গাতে নামও দিব আসলে, ঠিক আছে? সাপোজ আমরা এরকম ক্লাস নেম বা এরকম নাম দেই, আমরা আপাতত বলতেছি না। আপাতত এই সেকশনের ভিতরে মনে করেন যে আপনি ওই হেডিং এর কাজ করবেন। একটা ওয়েবসাইট যেমন এই যে প্রথমআলো.com, একটা জিনিস খেয়াল করছেন যে এই জিনিসটুকু চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই হেডিং এর উপরে প্রথমআলো.com এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ শুধু নিচের টুকু চেঞ্জ হচ্ছে। তার মানে আমি এটাকে একটা সেকশন বলতে পারি, যে এই সেকশনের দায়িত্বে একজন থাকবে। বুঝলেন না আমার কথা? না, জি ভাই বুঝতে পারছি। এই যে উপরে হেডিং টুকু আছে, এই হেডিং টুকুর জন্য যতগুলা কোড লিখতে হবে, এই হেডিং এর জন্য যতগুলা কোড লিখতে হবে, ওই কোডগুলো আমি সবগুলা কোথায় রাখবো? এই সেকশনের ভিতরে লিখবো, এই সেকশনের ভিতরে আমি কোডগুলো লিখবো। বুঝলেন নাই? না বুঝছি ভাইয়া। তাহলে আবার এই যে বডির ভিতর আছে, এই বডিটুকু চেঞ্জ হচ্ছে, এই বডির ভিতরে যতগুলা কোড হবে সেই কোডগুলো আমি এই সেকশনের ভিতরে রাখবো। এই সেকশনটা কি ইমপ্যাক্ট ফেলাচ্ছে সেটা আমি পরে বলতেছি, কিন্তু দেখেন আমি কিন্তু একটা একটা করে সেকশন ভাগ করতেছি কাজ করার ক্ষেত্রে। আবার আমি নিচের যে সেকশনটা থাকবে, এই সেকশনের ভিতর ফুটার বোঝেন না? এই যে ওয়েবসাইটে সবার নিচে যেটা থাকে, হ্যাঁ, এই ফুটারটা মনে করেন এটা আপনি আরেকজনকে দায়িত্ব দিলেন যে তুমি এই ফুটারের কাজ করো। এখন একটা প্রজেক্ট মনে করেন যে আপনারা 3 জনে করতেছেন, তাহলে 3 জনকে 3টা সেকশনের দায়িত্ব দেন, তুমি হেডিং এ কাজ করবা। তার মানে হেডিং এর কাজ করার জন্য আপনি কি এই সেকশনে আসবেন, এই সেকশনে আসবেন? প্রথম সেকশনটা যেটা হেডিং এর সেকশন, সেই সেকশনে আপনি হেডিং এর জন্য যত কোড করা দরকার আপনি ওই সেকশনের ভিতরেই করবেন, এর বাইরে যাওয়ার দরকার নেই। আবার যে বডিতে কাজ করবে সে বডি এই সেকশনের ভিতর যত কোড করার দরকার সে বডিতে কাজ করবে। আবার যে ফুটারে কাজ করবে সে এই সেকশনের ভিতরে কাজ করবে। তাহলে কারো কোড কোথাও কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে? না, তাহলে বন্ধ হবে, সম্ভাবনা নাই। এখন আরো একটা জিনিস দেখেন, এটা গেল। আপনি মনে করেন যে এই বডির ভিতরে আপনি একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেল টাইপ। আর্টিকেল বলতে এটা একটা আর্টিকেল হতে পারে না? আমি ক্লিক করলাম, এটা একটা আর্টিকেল না? এটা একটা আর্টিকেল নাকি? এই ইমেজ সব মিলে একটা আর্টিকেল ধরলাম বা একটা ব্লগ। আমি এটার জন্য আপনার স্পেসিফিক একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে আর্টিকেল, ARTICL, আর্টিকেল। এই আর্টিকেল শুরু করবেন, আর্টিকেল শেষ করবেন, এই ট্যাগের ভিতরে আপনি আর্টিকেল গুলো লিখবেন, ঠিক আছে? এটা হলো বডি সেকশন, কিন্তু এটা বডি পার্ট, মানে মাঝখানের ট্যাগ, যে কাজ করবে সে কাজ করবে। তার ভিতরে তার কাছে মনে হলো যে আমার একটা আর্টিকেল টাইপের একটা জিনিস আমি লিখবো, তাহলে আপনি এরকম আর্টিকেল একটা ট্যাগ ইউজ করতে পারেন। আসলে এই টাইপের জিনিসগুলোকে, এই টাইপের ট্যাগ গুলাকে বলা হয় সিম্যান্টিক ট্যাগ। সিম্যান্টিক ট্যাগ। এই ট্যাগ গুলা কেন ইউজ করবেন তাহলে এখন বলেন? তাহলে এই ট্যাগ গুলা কিন্তু আপনি যদি এই সেকশন না লিখতেন, আমরা কিন্তু এর আগ পর্যন্ত সেকশন কোথাও লিখি নাই, তাহলে সেকশন না লিখলে কাজ করতো না। কিন্তু ভাই ভাগাভাগি করার জন্য এইভাবে কাজ করলে সুবিধা কাকে দেখেন, এইভাবে কাজ করলে কোডগুলো অর্গানাইজ হচ্ছে। আপনি ছাড়া সবাই, পৃথিবীর সবাই বুঝতে পারবে, মানে সবাই এটা কোড দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে হেডিং, এখানে আমরা ডিক্লেয়ার করব আসলে যে এটা হেডিং এর সেকশন, এটা এই সেকশন। বাট আপনি দেখেন এই ট্যাগগুলো আসলে ইউজ করা হয় নিজে বোঝার জন্য এবং গুগলকে বোঝানোর জন্য যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে ইউজ করা।
এই টাইপের জিনিসগুলোকে বলা হয় সিম্যান্টিক ট্যাগ। এইরকম সিম্যান্টিক ট্যাগ অসংখ্য ট্যাগ আছে, আপনাকে এরকম স্টাডি করতে হবে। আপনি চাইলে আজকেও দেখতে পারেন যে সিম্যান্টিক ট্যাগের লিস্টগুলো দেখেন, দেখবেন যে কি কি সিম্যান্টিক ট্যাগ আছে। কিন্তু এদেরকে যে সিম্যান্টিক ট্যাগ বলা হয়, এটাই আসলে আপনাকে জানানোর জন্য বা আপনাকে বোঝানোর জন্য আমার এই ডিসকাশন। বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। সবাই কি শিওর বুঝছেন না আন্দাজে বললেন? জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছি। ক্লাস কি আরো করবেন না শেষ করবেন? অবশ্যই কন্টিনিউ করতে থাকেন ভাই। জি ভাই, করবো। কারো ঘুম আসে না? ঘুম আসে না ভাই, ঘুম আসে না। ঠিক আছে, তাহলে আরো কন্টিনিউ করি যতক্ষণ পর্যন্ত না আপনাদের এনার্জি। ভাই একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হয়, নামাজ বাকি ছিল তো। নামাজ তো এখন তো অলরেডি লেট হয়ে গেছে, আপনার নামাজ তো এখন আপনাকে পরেই পড়তে হবে, তো আপনি একটু পরেই পড়েন, কারণ এখন তো আর আসরে মানে এশার আজান তো অনেক আগে শেষ হয়ে গেছে। ভাই বেশি আজান থাকলে পরবর্তী ভিডিও দেখলে আমরা আরেকটু শেষ করি, একটা জিনিস দেখার ছিল আমাদের। আসলে এই স্টেমের সম্ভবত আজকে আমরা শেষ করব, এই স্টেমের এরপরে হয়তো আর ক্লাস হবে না, আমাদের মোটামুটি আজকে শেষ করতে হবে। আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে টেবিল সেকশনে দেখতে হবে। তাহলে সিমেন্টিক ট্যাগ কোনগুলো আপনি কিন্তু চাইলে এখন একটু গুগল করে দেখতে পারেন। সিমেন্টিক ট্যাগ গুলার উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু আপনি বুঝছেন না, বোঝেন নাই? বুঝছি। না, বুঝতে পারছি। এখন আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছেন? এটা মনে করেন যে আপনি জীবন যতদিন পর্যন্ত আছে এই সেক্টরে ততদিন পর্যন্ত আপনি কাজ করতে হবে, সেটার নাম হচ্ছে টেবিল। টেবিল ট্যাগ কি করতে হবে? শুরু করলাম, এটা কি করতে হবে? নামগুলো এত সুন্দর সুন্দর যে নামগুলোকে আপনাকে আলাদাভাবে আপনাকে মুখস্থ করতে হবে। যখন আপনাকে একবার ভাই নামের সাথে সংযুক্ত থাকে, সো আপনাকে মুখস্থ করার কোনো আসলে প্রয়োজন হবে না। এখন বলেন, আপনারা তো টেবিল জীবনে অনেক দেখছেন, জি টেবিলে কি কি থাকে বলেন তো? টেবিলে ডেটা থাকে, টেবিলে রো থাকে, আর টেবিল ডেটা থাকে। হেডিং থাকে, হ্যাঁ টেবিল ডেটা থাকে, রো থাকে। তো কেউ কি টেবিলকে একটু ইমাজিন করতে পারতেছেন? ইয়েস জি ভাইয়া। রো এন্ড কলাম, রো এবং কলাম থাকে। যারা টেবিল এর আগে জীবনে দেখেন নাই তাদেরকে দেখানোর জন্য একটা টেবিল বের করছি, দেখছেন? এই যে টেবিল। তো এইরকম টেবিল আপনার রহ দরকার হবে, রহ। আপনি হয়তো একজন ক্লায়েন্ট হিসাবে কখনো এরকম টেবিল সহজে চোখে দেখেন না, বাট যারা ফুল স্ট্যাক ডেভেলপার মানে ডেভেলপমেন্টে কাজ করে, ব্যাক এন্ডে অ্যাডমিন প্যানেলে এরকম টেবিল রহ করতে হবে তৈরি, এরকম টেবিল রহ তৈরি করতে হবে। ঠিক আছে, তো আজকে টেবিলটা তৈরি করা দেখে শেষ করবো, আজকে সময় হবে তো আজকে নাকি? তাহলে দেখেন টেবিলে কি কি আছে। টেবিলে কলাম কোনটা, রো কোনটা, এটা চিনাটা খুবই ইম্পর্টেন্ট। মেইন কথা হচ্ছে এটা, আমি জানি যে এটা জিজ্ঞেস করলে অনেকেই কনফিউশন করবে যে কোনটা কলাম আর কোনটা রো। কলাম হচ্ছে এই যে নেম, পজিশন, তারপর সেই অ্যাকাউন্টের নাম, ওইগুলো হচ্ছে কলাম। এই যে লম্বা লম্বি এটা কি বলে? এই যে এই লম্বা লম্বি এটা কি বলে? এটাকে রো বলা হয়। রো দেখছেন? এক কথা হচ্ছে কলাম, আর বাম থেকে ডান দিকে যেগুলো গেছে, এই দিক থেকে যেটা গেছে সেটা হচ্ছে রো, এই দিক থেকে যেটা গেছে সেটা হচ্ছে রো, আর উপর থেকে যেটা আছে সেটা হচ্ছে কি? পাশাপাশি যেগুলো আছে পাশাপাশি গুলো হচ্ছে রো, আর উপর থেকে নিচে যেগুলো আছে উপর থেকে নিচে এগুলো হচ্ছে কলাম ভাইয়া। রাইট, তার মানে এই জিনিসটাই কিন্তু আপনাদের আগে বুঝতে হবে, মানে টেবিল তৈরি করার আগে। ঠিক আছে, তাহলে এটা তৈরি করার জন্য আপনাদের কি করতে হবে? আগে এই যে টেবিল ট্যাগটা নিতে হবে। টেবিল যেহেতু টেবিল তৈরি করবে, সো টেবিল ট্যাগের ভিতরে আপনাকে তৈরি করতে হবে। টেবিল ট্যাগের ভিতরে আপনাকে কি তৈরি করতে হবে? আগে আপনাকে টেবিল রো তৈরি করতে হবে। টি আর টি তে হচ্ছে টেবিল, আর তে হচ্ছে রো। রো টেবিল রো দিয়ে শুরু করলেন, টেবিল রো দিয়ে আপনি শেষ করলেন। এবার টেবিল ডাটা শেষ হয় না, টিআরটা টেবিলের মধ্যে করে দিলাম প্রথমে। সাপোজ আমি রো তৈরি করলাম হচ্ছে, এটা একটা তৈরি করি, এরপরে আমি তৈরি করলাম হচ্ছে টেবিল হেডিং, টেবিল হেডিং দিলাম নাকি? টেবিল হেডিং দিয়ে শুরু করলাম, টেবিল হেডিং দিয়ে আমি এটা শেষ করে দিলাম। এখানে দিলাম হচ্ছে আইডি, নেম দেন, আইডি দেন, স্যালারি দেন, এরপরে দিলাম হচ্ছে নেম, নেম। এই তো
আরো একটা দেই, স্যালারি, ফোন নাম্বার। এত সময় হবে না, নেম, ইমেল দিলাম। তাহলে 3টা হেডিং হলো। এখন যেটা করতে হবে, আরেকটা নিচে রো নেই, টিআর, টেবিল রো শুরু করলাম, টেবিল রো দিয়ে আমি শেষ করলাম। এখন আমাকে নিতে হবে, এই যে হেডিং নিলাম, এটা একটা ডাটা নিতে হবে। তার মানে টি ডি, টেবিল ডাটা। টেবিল ডাটাতে শুরু করলাম, টেবিল ডাটা দিয়ে আমি শেষ করলাম। আইডি দিলাম হচ্ছে 01, এরপরে হচ্ছে 2 নম্বরের নেম দিলাম হচ্ছে আনোয়ার এইচ.ও, নিজের নামটা একটু ফুটাই নাকি, প্রমোশন করলাম নিজের নামটা। ইমেল দিলাম anwar@gmail.com। চলেন এটা একটু ব্রাউজ করে দেখি কি আসে। এই দেখেন হেডিং হলে গেলে কি হওয়া উচিত, তাদের নামগুলো একটু হাইলাইট হওয়া উচিত না? হেডিং দেখে যেন বোঝা যায় হেডিং হয়েছে, কি বোল্ড করে আসছে, বোল্ড অবস্থায় আসছে। এখন এটা দেখতে তো আসলে টেবিল ভাব মনে হচ্ছে না, টেবিল ভাব করার জন্য এর একটা অ্যাট্রিবিউট অ্যাড করে বর্ডার দিতে হবে মনে হয়। হ্যাঁ, সেটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি, সেটার নাম হচ্ছে বর্ডার। এটা অ্যাট্রিবিউট ইউজ করার সূত্র কি? নাম দিতে হবে, ইকুয়াল দিতে হবে, তারপরে ইকুয়াল ভ্যালু দিতে হবে, ডাবল কোটেশন। আপনি এখানে 1 দিলেন, তাহলে বর্ডারটা 1 মতো পাবে, এরকম একটা 1 পাচ্ছে বর্ডার। ঠিক আছে, তো এই দেখেন আপনি একটা টেবিল তৈরি করতে পারলেন, এখন আপনি এটা তো একটা ডাটা তৈরি করছেন, আপনি একাধিক ডাটা তৈরি করতে চাইলে আবার একটা টেবিল আইডি এখানে 2 দেন। আপনি কি হেডিং বারবার তৈরি করবেন না একটা বার হেডিং তৈরি করবেন? হেডিং একবার তৈরি করলেই হয়ে গেল। হেডিং একবার তৈরি করব। হেডিং একবার তৈরি করছেন, বা ডাটা গুলো কি হবে, একাধিক চলে আসবে। এই জন্য আমি এই টিআর এর ভিতরে যে টিডি গুলো আছে, এই টিডি গুলোর এই রোটা, এরকম রো আমি আরেকটা রো বানাই ফেললাম। কিন্তু টেবিল হেডিং যেন আপনি এই রোটা আপনি একাধিক বানাই না, টেবিল হেডিং কিন্তু একটাই হবে, যেটা আমরা এই ডাটা টেবিলও দেখতে পাচ্ছি যে এখানে টেবিল হেডিং গুলো হচ্ছে একটাই, আর এই যে ডাটা গুলা অনেকগুলো থাকতেছে। বোঝা যায় না? আচ্ছা ভাইয়া, টেবিল কলাম কি লাগবে না? কলাম তো অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে ভাইয়া, কলাম তো তৈরি হয়ে যাচ্ছে, তো অটোমেটিক কলাম তৈরি হচ্ছে না যখন একটার পর একটা রো তৈরি হলে অটোমেটিক্যালি কলাম তৈরি হয়ে যাচ্ছে। আপনার তো স্যাটিসফাই করতেছে সে, আপনি এত কিছু করা লাগতেছে না, টেবিল রো তৈরি করলেই হবে। তাই বলে আপনি টেবিল কলাম দিয়ে আপনি রো তৈরি করার চেষ্টা করবেন না। আচ্ছা, যাই হোক, আমরা টেবিল তৈরি করতে পারতেছি নাকি, না পারবো না? পারবো ভাই, পারবো ভাই। সবাই পারবেন? জি ভাই ইনশাআল্লাহ পারবো। একটু কোডিং এ নিয়ে যাবেন প্লিজ। হ্যাঁ শিওর। এখানে একটা জিনিস দেখি আর একটা কাজ করি, সেটা হচ্ছে যদি আমাদের ক্যাপশনের প্রয়োজন হয়, না? যদি কিছু একটা ক্যাপশন দরকার হয়, তাহলে এখানে আমরা একটা ক্যাপশন নামে একটা ট্যাগও ইউজ করতে পারি, CAPTION, ক্যাপশন। ঠিক আছে, ক্যাপশন টেবিল। একটা টেবিলে কি করলাম, টেবিলে ক্যাপশন দিলাম, দেখছেন? সমস্যা আছে, পারবেন না? এটা কি অটোমেটিক টেবিলের মাঝখানে চলে আসবে নাকি চেঞ্জ হবে? হ্যালো ভাই, এটা টেবিলের ক্যাপশনটা তাই তো? বলতেছি যে এটা টেবিলের মাঝখানে এই যে অপশনটা মাঝখানে চলে আসছে, এটা কি অটোমেটিক আসবে? হ্যাঁ, মাঝখানে ক্যাপশন তো মাঝখানে হবে, হবে, এই জন্য আমি ক্যাপশন ট্যাগ ইউজ করছি, যাতে সে অটোমেটিক্যালি একটা মাঝখানে একটা আমাকে ক্যাপশন দিয়ে দেয়। আচ্ছা ভাই, এটাই। আর ভাই আমি বলতে চাচ্ছিলাম, আমি অনেকক্ষণ ধরে কানেক্ট করতে পারছিলাম না অডিওটা, একটু জায়গায় মিস করে ফেলছি। যেটা মিস করছেন ভিডিও দেখবেন, না হলে কারো কাছ থেকে হেল্প নেবেন, নাহলে আপনাদের সেশন ক্লাস থাকবে, আবার ওখানে পাবেন। আসলে আপনাদের অপরচুনিটি শেষ নেই, আসলে অপরচুনিটি শেষ না। তার চেয়ে বড় কথা, আপনার কাছে ইউটিউব আছে, গুগল আছে, যার শুধু আপনি কিন্তু টাইটেল গুলো কি আছে ক্লাসে পড়ানো হয়েছে, শুধু টাইটেল গুলো জানেন যে এই জিনিসগুলো পড়ানো হয়েছে, তাহলে আপনি চাইলে নিজের থেকে শিখে। জি, এইটাই জানতে চাইছিলাম আজকে, মানে কি দেখানো হয়েছে।
সেটা এখন আমার কাছ থেকে শুনতে হবে, হেল্প পাবেন। এখন আপনাকে এই কথাটা বলতে আমার সময়, হ্যাঁ অলরেডি আমাদের 10টা কিন্তু পার হয়ে গেছে, তো আমাদের আরো একটা জিনিস কভার করতে হবে, ঠিক আছে? সময় হবে আপনাদের? জি ভাই হবে। জি ভাই অবশ্যই। এই যে এখন অলরেডি ভয়েস ছোট করা শুরু হয়ে গেছে, অলরেডি ভয়েস না ভাই ঠিক আছে, শুরু হয়ে গেছে। আমাদের কাছে আনলিমিটেড সময়, আনলিমিটেড। অফুরন্ত আমাদের যে সময়। আপুগুলো আছে তারা কি আবার ঘুমিয়ে গেল কিনা? হ্যাঁ আছি ভাইয়া, আপুরা সমস্যা আপনার নাই। ঘুমিয়ে দেয় না? সবাই একবার আওয়াজ দিল। হ্যাঁ, এটা তো মানে আচ্ছা। বিরক্তিকর ক্লাস, এটা ঘুমানোটা স্বাভাবিক। আমি জানাবো। বিরক্তিকর ক্লাস? না মানুষ অনেক ভাই এটা কোডিং এর ক্লাস তো অবশ্যই বিরক্তর, আমি যেটা মনে করি আর কি। যারা নতুন আসছে ভাই, তারা আপনারা এখনো পর্যন্ত কোনটা তুমি ধরে কোডিং এর বিরক্ত ভিতরে হলো? ঢুকতে পারো না, তাই তোমার কাছে এখন বিরক্তিকর মনে হচ্ছে। আপনি এই যে প্রথম থেকে বুঝে বুঝে যান, আপনার কাছে বিরক্ত মনে হবে না, আপনাকে মজা লাগবে, কিন্তু আপনার কাছে ভালো লাগবে যে আপনি এভাবে বুঝে বুঝে করতে পারেন। জি ভাই, আমি এই জন্য বসে আছি, কিন্তু যারা নতুন একেবারেই তারা 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 তার মজা পাবে না, তাদের তো বিরক্ত লাগবে, আর ঘুম তো ধরবে। শিখতে হবে ভাই, না শিখলে কিছুই পারা যাবে না। আচ্ছা আমি তো চাইলে, আমি বলি শোনেন, আমি যদি চাই তাহলে তো আমি আপনাদের গুলা সবাইগুলা মিউট করে আমি 1.5 ঘন্টা কথা বলে চলে গেলাম, কিন্তু আমি সেটা করতেছি, আপনি বুঝতে পারতেছেন আমি দুই একটা টপিক শেষ করে করে আপনাদের সাথে ফাউল টক করতেছি, কোনো লজিকই নাই। আমি যেসব কথাগুলো বলি এসব কথা থেকে আপনারা আরো বেশি কথা জানেন, কিন্তু আমি সব বলতেছি কারণটা হচ্ছে যদি আপনার একটু ঘুম টুম ভাঙে একটু ভালো লাগে। আমি তো এই জন্য মাঝে মধ্যে একটু টপিক্সের বাইরে কথাবার্তা বলার চেষ্টা করতেছি, যাতে আপনার ঘুম টুম না ধরে, ঠিক আছে? ঠিক আছে, কারণ ক্লাসের মধ্যে আনন্দ না থাকলে সেটা আমার বেশি দিন মনে থাকবে, এটাই স্বাভাবিক। আর বোরিং হয়ে যায় ক্লাসটা তো। হ্যাঁ হ্যাঁ, তা আমি তো বোরিং করতে চাচ্ছি না, আমি না হলে বয়স্ক, কিন্তু আপনারা তো বয়স্ক না, তো আপনাদের মনের মধ্যে একটা আনন্দ আছে। ঠিক আছে ভাই, আপনার ক্লাসের মডিউল ঠিক আছে, স্ট্রাকচারও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা চলেন আমরা আরেকটু হচ্ছে ভালো করে জিনিসটা দেখে আসছি। হচ্ছে আমরা যেটা করবো আসলে, তাদের জন্য অফ করেন, আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে একটা, সেটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত সিএসএস শিখি নাই, শুধু এইচটিএমএল দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের লেআউট দাঁড় করাতে পারি। ভাই আপনি একটা এক্সাম্পল দিয়ে দেন, ছোট মোটো একটা টপিক দিয়ে দেন, আমরা সেটা অ্যাসাইনমেন্ট করে দিই। না আমি সেটার জন্য আমি আসতেছি, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা তৈরি করবেন, এটা তৈরি করতে পারলে আপনাদের টেবিলের কনসেপ্টটা ক্লিয়ার হবে, আপনারা একটা লেআউটও আপনারা কি করবেন, আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে একটা লেআউট ডিজাইন করবেন। বুঝেন নাই না? লেআউটটা আউটলুক একটা ওয়েবসাইটের লেআউট, হ্যাঁ একটা লেআউট হ্যাঁ শুধু এইচটিএমএল দিয়ে একটা লেআউট ডিজাইন করবেন। আমি এখানে টেবিল রুল হিসেবে কয়টা দেখেন, এটা হচ্ছে একটা রো, এটা একটা রো, এই রোর মধ্যে আমি কিন্তু হেডিং নেই নাই, টেবিল ডাটা হচ্ছে দুইটা, একটা ডাটা, আবার এটা হচ্ছে একটা রো, এটার মধ্যে মাত্র একটা টেবিল ডাটা রাখছি, ফাঁকা রাখছি এসব। আবার এটা হচ্ছে আরেকটা টেবিল মানে রো, এটার মধ্যে তিনটা আছে, তার মানে এটা মানে কয়টা কলাম তৈরি হবে, এখানে দুইটা কলাম, আর এখানে কয়টা কলাম তৈরি হবে, একটা কলাম, আর এখানে হবে এই রোতে হবে কলাম, তিনটা কলাম, আর এই রোতে কলাম কয়টা তৈরি হবে, একটা, বলেন একটা কলাম তৈরি হবে। এখন যদি আমরা রিলোড দেই, এই অবস্থা আসছে, বুঝছেন? জি ভাই দেখেন তো, প্রথমটাতে প্রথম রোতে দুইটা কলাম, পরেরটাতে একটা কলাম, পরেরটাতে তিনটা কলাম, পরেরটাতে কি একটা কলাম, তাহলে সব ঠিকঠাক আছে? জি ভাইয়া। ওকে চলেন আমরা একটু ডিজাইন করি। ফার্স্ট অফ অল আমরা এই যে টেবিলটা আছে, টেবিলটা ওয়াইডটা একটু বাড়াই দিই, ওয়াইড WID ওয়াইড মানে এখানে ওয়াইডটা কি, এটা বাড়াই দিবে, এটা কি অ্যাট্রিবিউট, এটা কি অ্যাট্রিবিউট না? জি ভাই অ্যাট্রিবিউট দিলাম হচ্ছে সাপোজ 1200, লেন্স ভাই 1200 মানে ফুল উইথ। হ্যাঁ ফুল উইথ, আচ্ছা আমার 1100 করে দিই,
আর একটু কমাই দিই, কি ব্যাপার এত হলো কেন? 1000 করে দিই। এই হচ্ছে দেখেন একটা লেআউট হচ্ছে তৈরি করা, ঠিক আছে? এখন আরেকটু ভালো করে বোঝার জন্য এটা টেবিলে ওয়াইডটা তৈরি করা হয়ে গেল, বুঝছেন? এখন আমি চাচ্ছি প্রথম যে রোটা থাকবে, প্রথম রোডের এই প্রথম যে কলামটা, প্রথম রোর প্রথম যে কলামটা, এই কলামের একটা হাইট দিব আসলে, হাইট। এটা হলো কি অ্যাট্রিবিউট, আমরা কিন্তু এখনো পর্যন্ত সিএসএস ইউজ করি নাই। হাইট দিলাম হচ্ছে 200। ভাই এইসব এইচটিএমএল অন্তর্ভুক্ত, সবই এই HTML এর, এখনো কিন্তু আমরা যাই নাই। এই যে প্রথম রোতে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা বোঝার ব্যাপার আছে। প্রথম রোতে প্রথম রোর প্রথম কলামে আমি হাইট দিলাম 200, সে কিন্তু হাইট দ্বিতীয় কলামেও নিয়ে নিছে, দ্বিতীয় কলামেও কিন্তু সে কিনে নিছে, হাইট নিয়ে নিছে। এবং এখানে অলরেডি তৃতীয় একটা কলামেও কিন্তু একটা ফরম্যাট দাঁড় করাইছে। তৃতীয় ফরম্যাটটা দাঁড় করার কারণটা হচ্ছে টেবিলের একটা বৈশিষ্ট্য আছে, টেবিলের একটা বৈশিষ্ট্য আছে। আপনার টেবিলের ভিতরে একটা টেবিলের ভিতরে যতগুলা কলাম থাকবে, সর্বোচ্চ কতগুলা কলাম আছে এখানে? 3টা আছে, সর্বোচ্চ 3টা কলাম। তার মানে 3টা কলামের মতো সে একটা স্ট্রাকচার নিয়ে নিবে। আপনি এই রোতে কিন্তু আমাদের কলাম মাত্র 2টা ছিল, 2টা কলাম না, এ একটা কলাম, এ একটা কলাম, 2টা কলাম। কিন্তু এখানে যেহেতু এই টেবিলের ভিতরে সর্বোচ্চ 3টা কলাম, সর্বোচ্চ 3টা কলাম পর্যন্ত আছে, এই জন্য সে সর্বোচ্চ 3টা কলামের স্ট্রাকচার কিন্তু সে নিয়ে নিছে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যেহেতু এই রোর ভিতরে কোনো একটা কলামের হাইট করে দিছেন, সে ওই রোর ভিতরে সবগুলাকে সেম হাইট দিয়ে দিবে। বুঝেন নাই না? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমি কিন্তু 2টা জিনিস বলছি, একটা হচ্ছে যদি ওই টেবিলের ভিতরে সর্বোচ্চ কলাম কয়টা সেটাকে বেস ধরে সে ওই স্ট্রাকচারটা নিয়ে নিবে। আবার আরেকটা যেটা বললাম, যদি আমি কোনো একটা রোর ভিতরে কোনো একটা কলামের যদি আমি হাইট বাড়াই দেই, তাহলে ওই রোর ভিতরে যতগুলা কলাম থাকবে সবগুলো হাইট সেম ভাবে নিয়ে নিবে। বুঝেন নাই? জি ভাই বুঝতে পারছি ভাইয়া। তাহলে আমার এটার হাইট দিলাম 200, আমি নিচে যে কলামটা আছে, মানে নিচে যে রোটা আছে, এই রোর ভিতরে এটা এই কলামের ভিতরে আমি একটা হাইট দেই, হাইট, এটা দিলাম সাপোজ 50। আবার নিচেরটাতে দিলাম আমি দিচ্ছি রে, আমি ক্লাসটা শেষ করি না, 600। আবার এই নিচেরটাতে হাইট দিলাম, সবগুলা রোর ভিতরে সবগুলা কলামে আমি একটা করে হাইট দিলাম। এখন আমি রিলোড দিলাম, দেখেন কি হয়েছে। বুঝা যায় না? কমাই দেন ভাই, তাহলে ভালো বোঝা যাবে। কোডিংটা একটু দেখেন না, বেশি বড় হয়ে গেছে, জুম কমাই দিলে বোঝা যাবে। বুঝা যাচ্ছে? এই প্রথমটাতে হাইট দেওয়া আছে 200, এই মাঝখানেরটা দেওয়া আছে 50, এই এটার উপর দেওয়া আছে 600, আর নিচেরটাতে দেওয়া আছে 50। এটা কি দেওয়া আছে? হাইট দেওয়া আছে। বুঝলেন নাই না? জি ভাইয়া বুঝছি তো। এখন এই যে উপরে যেটা দেওয়া আছে, এটার তো হাইট দেওয়া আছে 200, আমি এর একটা ওয়েটও দিতে চাচ্ছি, ওয়েট। তাহলে আমি এখানে আরো একটা কি অ্যাড করব, ডব্লিউ আই এটা দিলাম কত? এটাও দিলাম সাপোজ 200। দিয়ে আমি একটু রিলোড দেই, দেখছেন এটার কি হইলো? ওয়াইডটা কিন্তু একটু কমে আসলো, 200 হয়ে গেল। এখন 200 কোনটা হয়েছে? সব এটা হয়েছে, আমি যেটাতে দিলাম সেটাতে হয়েছে। কিন্তু এই রোড দেখেন, এই কলাম এই পুরাটা কিন্তু 200 হয়ে গেছে, খেয়াল করছেন? ওই কলামটা পুরাটাই 200 হয়েছে শুধু। হ্যাঁ, ওই কলামে পুরাটাই 200 হয়ে গেছে। এখন আর একটা জিনিস বুঝান আপনি, এই যে রোটা আছে, এই রোটাতে আমাদের কলাম কয়টা তৈরি করছিলাম আমরা? এই উপরের যে রোটা আছে, এই রোটাতে কলাম কয়টা তৈরি করছিলাম আমরা? 2টা। কিন্তু এখানে কিন্তু 3টার মতন হয়ে আছে।
তার মানে এই দুটো আমাকে মার্জ করতে হবে। একটা জিনিস দেখেন, একটা ওয়েবসাইটে কি থাকে, এই কোণার মধ্যে হয়তো লোগো থাকে, তারপর এখানে কি থাকে, হেডিং থাকে। আপনি যদি প্রথম আলোতে আসেন বা অন্য কোনো ওয়েবসাইটে যান, আপনি সাপোজ আপনি অন্য কোনো ওয়েবসাইটে যান, একটা কোথাও গেলে দেখবেন যে আপনি এই কোণার দিকে হয়তো একটা লোগো থাকবে, তারপরে আপনার কি থাকে, হেডিং থাকে। হেডিং থাকে। আচ্ছা, এই যে sarmenfoundation.org এই ওয়েবসাইটটা কিন্তু আপনাদের আগের সিনিয়র এই ব্যাচটা কিন্তু তৈরি করছে, এবং সেটা কিতে জানেন, লারাভেল দিয়ে তৈরি করা, এবং সেটা কিন্তু 1 বছর শেখার পর না, কিন্তু তারা কিন্তু এখনো লারাভেলের অ্যাডভান্স কোর্স করেই নাই। লারাভেলে 4 থেকে 5টা ক্লাস করছে তারা। এটা তো আপনি ডিজাইন দেখতে পারতেছেন, এর ব্যাক এন্ডে যত কাজ আছে আপনি দেখলে হয়তো জানলে বুঝতে পারবেন যেটা কেমনে পসিবল। কিন্তু এটাও কিন্তু আপনি এর থেকে বড় বড় ওয়েবসাইট তৈরি করবেন আপনিও একদিন। এই দেখেন এখানে লগইন হবে, এখানে একই জায়গা থেকে লগইন করলে লগইন হবে অ্যাডমিনে যাবে, আবার একই জায়গা থেকে লগইন করলে ভলেন্টিয়ারে যাবে, মানে একই জায়গা থেকে লগইন করলে বিভিন্ন জায়গাতে চলে যাবে ড্যাশবোর্ডে। অনেক ফাংশনালিটি এখানে করা আছে, এখানে সবগুলো ইনফরমেশন ডাইনামিক। অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করলে এই ইনফরমেশনগুলো চেঞ্জ হবে। এগুলা কিন্তু আপনাদের সিনিয়র যারা ছিল এক ব্যাচ আগে তারাই কিন্তু এই কাজগুলো করছে। আমি কিন্তু কাজ করি না, এখানে আমি একটা পুরো হাত দিয়ে কাজ করি। এইরকম কিন্তু 4টা গ্রুপ, আপনাদের আগের ব্যাচগুলো 4টা গ্রুপ করা হয়েছে। যারা ভালো পারফরমেন্স দেখাইছে, যারা রেগুলার ছিল, মূলত যারা রেগুলার ছিল তাদেরকে নিয়েই আসলে পরের 4টা গ্রুপ তৈরি করা হয়েছে। এবং 4টা গ্রুপে তার 4টা প্রজেক্ট, এরকম বড় বড় প্রজেক্ট, এটা কিন্তু কোনো ছোট প্রজেক্ট না। আপনি দেখে বুঝতে পারতেছেন না, এর ব্যাক এন্ডে ও ফাংশনালিটি অনেক কাজ আছে। এরকম 4টা বড় বড় প্রজেক্ট তৈরি করা হচ্ছে। আপনি বিডি জবসের নাম তো শুনছেন নাকি? বিডি জবসের নাম শুনছেন না? বিডি জবস, হ্যাঁ, বিডি জবসের নাম শুনছি। আপনার কাছে মনে হয় যে এটা সাইট, এটা ছোট সাইট? না না ভাই, অনেক বড় সাইট এটা। এইরকম সাইটও কিন্তু আপনাদের সিনিয়র যারা ছিল তারা কিন্তু তৈরি করতেছে, ওই টাইপের ফাংশনালিটি দিয়ে কিন্তু তৈরি করতেছে, বুঝছেন? তার মানে আপনাকে শুধু কি করতে হবে, লেগে থাকতে হবে আসলে। এই যে এখনই আপনি এই HTML থেকে হতাশ হলেন বা মনে করলেন যে এগুলো তো আমি পারি, এগুলো শিখবো না, চলে যাই। ইউটিউবে ভালো ভালো টিউটোরিয়াল আছে। আসলে ইউটিউবে তো টিউটোরিয়াল ভালো আছে, সেটা আমিও জানি, আমিও তো ইউটিউব থেকে শিখি। কিন্তু কথা হচ্ছে যে এই যে একটা এখানে সবার সাথে থাকবেন, একটা নির্দিষ্ট বাইন্ডিংস এর মধ্যে থাকবেন, আপনাকে কাজ দেওয়া হবে, কাজ নেওয়া হবে, এই জিনিসগুলো হয় না ইউটিউব। আপনি 1 দিন 2 দিন ইউটিউবে ভিডিও দেখবেন, 3 দিন পর মনে হবে যে আজকে একটু ঘুমাই, কালকে থেকে দেখবো, বুঝছেন? এই আর দেখা হয় ওঠে না। থাকেন, লেগে থাকেন, আশা করি আপনি এরকম বড় বড় ভিডিও বানাবেন। যাই হোক, এখন একটা জিনিস দেখেন, আমি এটার সাথে একটা মার্জ করবো, আসলে মার্জ করব। আমি এটা মার্জটা আমি দেখাই দিই। এক্সেলে যান, এক্সেলে মার্জ করছেন কখনো কেউ? না ভাই, করছি মনে কোনো করতে ভুলে গেছি। এই কলামটা এতটুকু জায়গা আমি ফাঁকা করব, এতটুকু জায়গা আমি ফাঁকা করব। এটা আমি সিলেক্ট করলাম, এরপর রাইট ক্লিক করলাম, এই যেখান থেকে মার্জ করলে এটা ফাঁকা হয়ে গেল। অথবা এই জায়গা থেকে আমি এই যে এই কিবোর্ডে এই যে উপরে এই জায়গাতে ক্লিক করলাম, এটা ফাঁকা হয়ে গেল, এটা মার্জ বলে। তো আমাদের যেটা করতে হবে আসলে, এই যে দুটা কলাম, এই দুটা কলামকে আমাদের এক জায়গায় করতে হবে। মাঝখানে এই রোটা রাখবো না, এই মাঝখানে যে রেখাটা আছে এই রেখাটা যেন না থাকে, সেটার জন্য করতে হবে। আপনি কি করবেন বলেন তো আগে? এটা কি রো, এটা কি আপনি আগে চিন্তা করে দেখেন যে কি মার্জ করতে চাচ্ছেন, রো মার্জ করবেন না কলাম মার্জ করবেন? রো ভাইয়া, রো মার্জ করতেছেন? কলাম আমরা কিন্তু কলাম মার্জ করতেছি, এটা একটা কলাম, এটা আর একটা কলাম, এই দুটা কলামকে আমরা মার্জ করতেছি, ঠিক আছে? এখন মার্জ করব কোন জায়গাতে, আমরা মার্জ করব কোন জায়গাতে সেটা বলেন। এই কলামটা মানে তো হচ্ছে এই কলামটা, প্রথম কলামটা যেটা দেওয়া আছে 200 হাইট যেটা দেওয়া, সেটা তো এই কলামটা। এই কলামটা কি মার্জ করব না আমরা এই কলামের সাথে এই কলাম মার্জ করব? মাঝখানেরটা শেষেরটা মার্জ করব। মাঝখানেরটা শেষেরটা, তাহলে মাঝখানেরটাতে আমাকে স্প্যান করতে হবে। কুল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে। এই যে মাঝখানটা মানে 2 নাম্বারটা, এখানে আপনাকে লিখতে হবে COLS, কল স্প্যান। কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, এখানে আপনাকে বলে দিতে হবে, এখানে আপনি মার্জ করতে হবে, এখানে আপনাকে বলে দিতে হবে 2 মানে 2টা কলাম আপনি মার্জ করবেন। এই 2টা কলাম আপনি মার্জ করবেন। এখন আপনি রিলোড দেন, এই 2টা কলাম মার্জ হয়ে গেছে। মানে এক কথায় যে কয়টা কলাম মার্জ করবো সে কয়টা সংখ্যা ওখানে দেখতে হবে অ্যাট্রিবিউট দেওয়ার পর। রাইট, একদম রাইট। আপনাকে এটাও বুঝতে হবে যে আপনি কলাম মার্জ করতেছেন না রো মার্জ করতেছেন। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আপনি কোন কলামের সাথে কোন কলামটা মার্জ করতেছেন।
এখন আমাকে এটা বলেন, এই যে 3 নাম্বারটা যেটা মাঝখানেরটা ছোট যেটা গ্যাপ, এটা আমি বলেন তো এটা কি করবো? কলাম মার্কস করার ক্ষেত্রে কোলেস্পান আর রো মার্কস করার ক্ষেত্রে রোস্পান ইউজ করলে হবে, এটা অ্যাট্রিবিউট। আমরা এখানে এটাতে বলে, এটাতে আমরা কি মার্কস করব? রো। এখানে রো, এখানে রো কিভাবে? আমরা কি এই জায়গায় কি মার্কস করতেছি? আমরা কিন্তু এটার সাথে এটা মার্কস করব, কলাম, এই কলামের সাথে আমরা এই কলামটা মার্কস করতে চাচ্ছি, তাহলে এটা একটা কলাম, এটা একটা কলাম, তাহলে এই কলামের সাথে এই কলাম দুটো কি করব আমি? মার্কস করে দিব, মার্কস করব। তাহলে এই কলামটা খুঁজে বের করতে হবে আমাকে নাকি? এই কলাম কোনটা? এই যে এই কলাম, এই প্রথম এই কলামটা, তাহলে এই কলামের জায়গাতে আমাকে লিখতে হবে COLS স্প্যান। এখানে কত দিতে হবে বলেন? 3 দিতে হবে, কারণ এখানে 3টা কলাম মার্কস করতেছি, এটার সাথে 1 2 3টা কলাম মার্কস করতেছি। মার্কস হয়ে গেছে ভাই, প্রচুর ডিস্টার্ব হইতেছে। হ্যাঁ কে জানে একটা ডিস্টার্ব করছে প্রচুর, বোঝা যায় না। তাহলে ডিস্টার্বটা যে করতেছে তাকে ধরতে হবে নাকি? হ্যাঁ ধরতে তো হয়। আচ্ছা মার্কস করতে পারতেছেন? জি ভাইয়া। এখন যদি রো মার্কস করতে চান সেম ভাবে এখানে একটা লিখতে হবে রো স্পেন। হ্যাঁ, এখন আমি আজকে আর দেখাচ্ছি না, অলরেডি 10টা 10:30 বাজতেছে, আপনাদের হাতে অনেক সময় নষ্ট। ভাই আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল। এখন অ্যাসাইনমেন্টটা দেখেন, অ্যাসাইনমেন্টটা হচ্ছে এটা একটা, দেখেন তো দেখতে একটু মনে হচ্ছে না একটা ওয়েবসাইটের মতো। এখানে যদি লোগো থাকে, এখানে আপনার ওই যে হেডিং ট্যাগ গুলা থাকবে, মানে যেটা থাকে আর কি, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এইরকম টাইপের। মাঝখানে হয়তো এখানে কিছু একটা স্ক্রল লেখা থাকবে, এটা হচ্ছে বডি পার্ট। এই বডি পার্টে আপনি এই দুটা স্ক্রল মানে মার্কস করবেন কিনা, কি ডিজাইন করবেন। তারপর নিচেরটাতে কি করলাম, নিচেরটা একটা দেখতে ফুটারের মতো হচ্ছে, আপনি এটাকেও কল স্পেন করে দেন, করলে এটা একটা ফুটার হবে। ফুটারের মধ্যে আপনি কি কি লিখবেন, এইরকম একটা ডিজাইন, একটা ইউনিক ডিজাইন কল্পনা করেন, যেটা আপনি শুধু এইরকম টেবিল দিয়ে আপনি একটা ডিজাইন করবেন, টেবিলের মধ্যে একটা ডিজাইন হবে। এখন দেখেন এটার ভিতরে যে আপনাকে একটা ইমেজ ঢুকাইতে হবে, এই যে এটার ভিতরে যদি আপনাকে একটা ইমেজ ঢুকাইতে বলে, আপনি পারবেন না? জি ভাইয়া পারবো। এই যে টিডি, এই টিডির ভিতরে আপনাকে কি করতে হবে? একটা IMG ট্যাগ নিতে হবে। IMG ট্যাগ নেবেন, রাইট? IMG আপনি একটা ট্যাগ নেবেন, SRC সোর্স দিবেন, এখানে আপনি সোর্স মান দিবেন। বুঝছেন? আপনার কথা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, টেবিল ছাড়া এমনিতে ডিজাইন করলে হবে না? টেবিল ছাড়া আপনি এরকম লেআউট ডিজাইন করতে পারবেন না ভাইয়া, করা যাবে না। HTML দিয়ে? না ভাইয়া, করা যাবে না। হ্যাঁ ভাইয়া, পারবেন না। তো আমি এই জন্য বলতেছি, দেখেন টেবিল শুধু HTML দিয়ে আপনি একটা কি ডিজাইন, যতগুলো পর্যন্ত এখন পর্যন্ত ট্যাগ শিখছেন, এই ট্যাগ গুলা দিয়ে শুধু HTML দিয়ে আপনি কিভাবে লেআউট ডিজাইন কি করতে পারেন, এটা নিয়ে ভাবেন, 2-3 দিন করেন, করে এটা কাজটা আপনি জমা দিবেন। এটা আমি আপনারা জমা কোথায় দিবেন সেটা বলতেছি। আপনাদের গুগল ক্লাসরুমে আজকে যেরকম এক্সাম দিছিলেন, সেম ভাবে দেখবেন ওখানে একটা থাকবে অ্যাসাইনমেন্ট নামে একটা অপশন থাকবে। ওই অ্যাসাইনমেন্ট ওই জায়গাতে ঢুকে আপনি একটা ফাইল সাবমিট করবেন, ওই কোডের ফাইলটা সাবমিট করবেন এবং তার স্ক্রিনশট দিবেন যে এইরকম আউটপুটটা আপনার আসছে। বুঝলেন নাই? দিয়ে হলো না? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনি ভাই একটাই কোডিং করার পর শুধু আউটপুটটা সাবমিট করবেন, তাই না ভাইয়া? শোনেন, কোডিং করবেন, কোডিং করার পর এরকম একটা ডিসপ্লে আসবে, সেটা স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশট দিবেন, দেন এই যে কোডিং করছেন সেটা এই HTML এর ফাইলটাও ওখানে আপলোড করবেন। ও মানে কোডিং ফাইলটা আপলোড করে দিব? হ্যাঁ, আপনি কি করছেন ইনপুট আর আউটপুট দুটোটা আপলোড করতে হবে আর কি, দুটোই আপলোড করবেন, রাইট? আর এটা শুনেন, আমি যেভাবে করছি যদি আপনি হুবহু এরকম করেন তাহলে লাভ আছে? আপনাকে এখানে মাথা খাটাইতে হবে, একটা ওয়েবসাইট কিরকম হইতে পারে, সৃজনশীল হতে হবে, নতুন ভাইয়া কিছু খালি কি সৃজনশীল। ভাইয়া খালি শোনেন, কি লেআউটটা নাকি লেআউটের ভিতরে আরো কিছু যোগ? হ্যাঁ, আপনি লেআউটের ভিতরে যতগুলো এতদিন ট্যাগ নিয়ে কাজ করতে, সবগুলো ট্যাগ এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। যতগুলো ট্যাগ নিয়ে কাজ করতে সবগুলো ডেডলাইন কবে? সাবমিট কবে করব ওইটা বলেন না। সাবমিট গুগল ক্লাসরুমে যেরকম ভাবে আজকে এক্সাম দিলেন সেভাবে ওখানে একটা ফোল্ডার থাকবে, যেখানে গুগল আপনার বলে দেওয়া হবে যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। ঠিক আছে, ওখানে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন। ওটা আপনি আজকে থেকে আমরা অ্যাসাইনমেন্টের একটা ভাই ডেডলাইনটা কবে থাকবে? ডেডলাইন আগে ক্লাস 8 পর্যন্ত, সামনে ক্লাস যেটা হবে তার আগের মুহূর্ত পর্যন্ত, মানে মঙ্গলবার পর্যন্ত, আগামী মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত, রাইট? কুপনের মাধ্যমে দিলে হবে? কেন শনিবারে? কেন শনিবারে আপনার আর কাজ থাকবে না? আপনার কাছে মনে হয় যে আপনি এখনো বসে থাকার সময় পাবেন?
ভাই কোড পেনের মাধ্যমে দিলে হবে? এতদিন তো মায়ের কোলে ছিলেন, এতদিন মায়ের কোলে ছিলেন, সামনের দিন দেখবেন যে মাথা পু করে ঘুরবে, হ্যাঁ পপু করে ঘুরবে, ঠিক আছে? সামনের দিন আর বলবেন না যে ভাই ক্লাস আর একটু বাড়ান, এই কথা সামনের দিন আমি দেখি যে মোটামুটি মাথা গোল হওয়া শুরু হয়ে গেছে, অনেকটা মানে কনফিউজিং হইতে শুরু হয়েছে অনেকটা। তো এই মাথা ঘোরা শুরু হবে সামনের দিন, এখনো কিছু হয় নাই। কনফিউজিং বিষয়টা ক্লিয়ার হবে যখন প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে প্র্যাকটিস করলেই সমস্যা হবে না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে এই যে ইউনিক ডিজাইন যেটা বলতেছেন, ইউনিক ডিজাইন কোথায় পাবেন? আসলে ইউনিক ডিজাইন কিন্তু ইউনিক কোনো কিছুই কিন্তু আসলে মাথার ভিতর থাকে না। আসলে এটা আপনি কোথাও না কোথাও দেখছেন, সেখান থেকে একটা আইডিয়া পাইছেন, হয়তো ওই আইডিয়ার সাথে কিছু মডিফিকেশন আপনি করছেন। হ্যাঁ, যেমন আমি সাদমান সাদিকের নতুন ইউনিক আইডিয়া, মানে ইউনিক আইডিয়া তৈরি করা। সাদমান সাদিকের একটা ব্লগস পড়লাম, সে বলতেছে যে আমি প্রত্যেকদিন এই যে বই রিভিউ করে, সাদমান সাদিকের নাম শুনছেন না? হ্যাঁ চিনি। সে এখন বলতেছে যে আমি বই রিভিউ করতাম বা কোথাও ব্লগ বা কোনো কিছু লিখলে অনেকেই মনে করে যে এটা কোথাও না কোথাও কপি করা, তো সে অবশ্য কপি করে লিখতো। সে একদিন চিন্তা করলো যে না, আমি একটা নতুন একটা দুইটা ক্যারেক্টার তৈরি করব, সেই দুটা ক্যারেক্টারের মধ্যে একটা স্টোরি তৈরি করব। সে নিজে নিজে তৈরি করবে, কারো কোনো জায়গা থেকে কপি করে না, সে নিজে নিজে দুটা ক্যারেক্টার ইমাজিন করলো এবং দুইটা ক্যারেক্টারের মধ্যে একটা স্টোরি তৈরি করলো এবং সেই স্টোরিটা আপনার ফেসবুক পেজে পোস্ট করছে। এবং সেই স্টোরিটাও পড়ে অনেকেই বলতেছে যে এই স্টোরিটা তো ওই স্টোরিটা থেকে কপি করা। তার মানে আপনি যা কিছুই করেন না কেন, মনে হবে যে কোথাও না কোথাও থেকে কপি করা। বুঝছেন? এটা বলার কারণটা হচ্ছে ইউনিক আইডিয়া অটোমেটিক্যালি মাথার উপরে আসে পড়বে না। আপনি যত বেশি ওয়েবসাইট দেখবেন, যত বেশি বেশি ওয়েবসাইট দেখে বেড়াবেন, তত আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা তো একটু ইউনিক মনে হচ্ছে। যেমন আজকে এই যে টিডিটা, যেটা এই টিডিটা কিন্তু আপনার কাছে ইউনিক, কিন্তু ব্যাপারটা কিন্তু ইউনিক না। আপনি দেখেন নাই দেখে আপনার কাছে আজকে ইউনিক মনে হচ্ছে, ব্যাপারটা কি ইউনিক? ইউনিক কিন্তু না। তো এই জন্য বলতেছি, যত বেশি আপনি ওয়েবসাইট দেখবেন, ঘাঁটবেন, তত আপনার কাছে আইডিয়া আসবে যে হ্যাঁ এরকম ভাবে ডিজাইন করা যেতে পারে। সবাই তো এই জায়গাতে লোগো রাখে, তো আমি অন্য কোন একটা জায়গাতে লোগো রেখে দেখি না কেন, ভালো লাগে কিনা, এটার থেকেও বেটার লাগে কিনা। ইউনিক আইডিয়া হওয়া মানে কি, যে আগের যত আইডিয়া আছে ওই আইডিয়া থেকে আপনার আইডিয়াটা ভালো লাগতে হবে। তো খালি আইডিয়া একটা দিলে না হলো, ব্যাপারটা ওইরকম না। তো আপনি এমন একটা আইডিয়া নিয়ে আসলেন যে আইডিয়াটা লোগোটা মাঝখানে দিয়ে দিচ্ছেন, যে পৃথিবীর কেউ মাঝখানে লোগো দেয় না, আপনি দিলেন, এটা একটা ইউনিক আইডিয়া, কিন্তু সেটাকে কি অ্যাকসেপ্ট করবে? মানে আপনাকে এমন একটা আইডিয়া আনতে হবে, জেনারেট করতে হবে আইডিয়া, যে আইডিয়াটা অন্য কেউ দেয় নাই তো ঠিক আছে, বাট অন্যগুলোর থেকে এটা বেটার দেখতে লাগতেছে। তো এটা করার জন্য আপনাকে বেশি বেশি ওয়েবসাইট ঘাঁটতে হবে। এখন এত ওয়েবসাইট কোথায় ঘাঁটবেন বলেন? যদি কোথাও না পারেন, থিম ফরেস্টে যান, থিম ফরেস্টে আসবেন, হাজার হাজার থিম আছে, এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারেন। অনেক সুন্দর সুন্দর থিমের ডিজাইন আছে, দেখবেন যে এরকম ডিজাইন আপনি করতে পারেন কিনা। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে বুঝলে আজকে যাই নাকি? ভাইয়া, আপনি যে ফার্স্ট ক্লাসের দিন বলছিলেন যে আমাদের যে গিটহাব ইনস্টল করার জন্য, ওপেন করার জন্য, আমি সেটাই বললাম, আমরা সামনে ক্লাসে ইনশাল্লাহ শুরু করব। আমরা আজকে HTML শেষ করলাম, তো আমরা সামনে ক্লাস শেষ করব। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের শনিবারে শুধু HTML এর উপরে 100 মার্কের এক্সাম হবে। 100 মার্কের এক্সাম হবে শুধু HTML এর উপরে। সেটা কবে বলেন তো? মঙ্গলবারে নাকি শনিবারে? তার মানে প্রিপারেশনটা মঙ্গলবারে তো আর মঙ্গলবারে লেআউট ডিজাইন, কিন্তু এক্সামটা হবে শনিবারে। তার মানে আপনারা কিন্তু এতদিন যা করলেন, আপনি যদি এখনো কেউ ভালো মতো চাই যে এই কয়েকদিন আপনি HTML শেষ করা পসিবল কিনা, বলো HTML তে কি আছে বলেন তো? এমন আর কি জিনিস আছে HTML? এমসিকিউ হবে, তেমন কিছুই নেই। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আসলে মন থেকে চান যে আপনি একটা দিনও ভালো মতো স্টাডি করেন শুধু HTML, অন্য কিছু না, মানে গার্লফ্রেন্ডের নাম্বার ডায়াল করেন না, ওই একটা দিন চিন্তা করবেন যে আমি একটা দিন শুধু এই HTML এর সাথে প্রেম করব, তাহলে কি আপনার কাছে মনে হয় যে HTML এর ভিতরে থাকবে? না, মোটামুটি থাকবে না, আশা করা যায় থাকবে না। তাহলে আমরা আসলে এইরকম একটা করে আপনি যেন সিভিতে আপনি স্ট্রং ভাবে লিখতে পারেন যে আমি HTML এর বস,
আপনি তো সিভি তৈরি করবেন। হ্যাঁ, সিভিতে যেন আপনি লিখতে পারেন যে আপনি এই HTML এর বস, সেটা যেন শনিবারের পর থেকে আপনি লিখতে পারেন, আর সময় বেশি নাই। আপনি শনিবারের পর থেকে যেন আপনি লিখতে পারেন যে আপনি এই HTML এর অন্তত বস, এই HTML এর কোনো কিছু যেন কি আপনাকে আটকাতে না পারে। আমি তো আপনাকে সব শেখাই নাই, আমি আপনাকে সব শেখাই না, সেটা আমি বিশ্বাস করতেছি। কারণ আপনাকে 120টার মতো ট্যাগ, আমি আপনাকে কয়টা ট্যাগ শিখাইলাম, কিন্তু আপনাকে তো একটা বেসিক একটা আইডিয়া দিয়ে রাখছি। আপনি চাইলে এখন একটু স্টাডি করলে আপনি মোটামুটি সবগুলো সম্বন্ধে একটা প্রপার ধারণা নিতে পারবেন, পারবেন না? জি ভাইয়া। জি ভাইয়া পারবো। তাহলে আপনারা একটু আমাকে একটু প্রমিস করেন যে শনিবারের পর আসলে এই HTML এর বস আপনারা হইতে চাচ্ছেন কিনা, কয়জন চাচ্ছে একটু কমেন্ট বক্সে লেখেন তো। হ্যান্ড রাইজ করি ইনশাআল্লাহ। ভাই। ভাই আমি শুনতে পাইনি, আমি একটু অন্যদিকে ছিলাম, আবার বললে ভালো হবে। আপনি কইছিলেন, আপনি কি অলরেডি ফোনে চলে গেছেন নাকি? হ্যাঁ, আমি একটা কাজে আছি, তো কাজ করতেছি আর ক্লাস করতেছি, এই জন্য। তাহলে কেমনে আপনি একসাথে এতগুলো কাজ করা পসিবল? মানুষের মেমরি কি একসাথে সব, এই কম্পিউটার কি একসাথে অনেক কাজ করা পসিবল কম্পিউটারে? না, আমি ইয়ারফোন ছুটে রাখছিলাম তো কান থেকে, এই জন্য। আমি এক্সাম্পল অ্যানসারটা দেন। আপনি তো কম্পিউটারে গান শোনেন, মুভি দেখেন, কম্পিউটারে কি একসাথে একাধিক কাজ করা পসিবল? না না, জি পসিবল, কিন্তু মাঝে সাঝে পসিবল। হ্যাঁ পসিবল, বাট আমি সরি, আমার কোশ্চেনটা বলেছে কম্পিউটার কি একসাথে একাধিক কাজ করতে পারে? কম্পিউটার পারে। একসাথে একাধিক, হ্যাঁ অবশ্যই পারবে, কেন পারবে? বলেন কি কি? যেমন আমি গান শুনলাম, গানটা মিনিমাইজ করে আবার ফেসবুক চালাচ্ছি, লিংকডইন চালাচ্ছি। আপনার গানও চলবে, আপনি কোডিংও করবেন, আবার এটা ভাই সম্ভব না। মানে একাধিক মাল্টিপল, আবার মুভিও দেখবেন এইদিকে। চলে আমাদের তো, আমি তো অনেক ফ্রেন্ডের কাছে ইউটিউবে আমি দেখি, প্লাস আমি কোডিং করি। না, এটা আপনি করেন, আপনাকে মনে হয় আপনি করেন, কিন্তু বাস্তবে আমি বলি, কম্পিউটার ভাষায় বলি, সেটা হচ্ছে কম্পিউটার কেন আপনার মাথা কেন কোনো কিছু আপনি এখন মনে করতে পারেন যে আপনি ক্লাসও করতেছেন, গানও শুনতেছেন, আরো হয়তো এখানে টাইপও করতেছেন, কিন্তু একসাথে সব কাজ করা সম্ভব না। এত দ্রুত এগুলা হয় যেটা আপনি ধরতে পারেন না। কোনো কাজই একসাথে একাধিক কোনো কাজ করা সম্ভব না। এটাকে বলে ডেডলক। একটা শেষ হবে তারপর একটা শুরু হবে, একটা শেষ হবে দেন আর একটা শুরু হবে, কিন্তু এগুলো এত দ্রুত হয় যেটা আপনি ধরতে পারেন না। এই যে আমরা ভিডিও দেখি, এগুলা কি কোনো ভিডিও বলতে কোনো পৃথিবীতে কিছু এক্সিস্ট করে? সবগুলো ইমেজ, কিন্তু আপনার সামনে দিয়ে এত দ্রুত রিলিজ যাচ্ছে সামনে দিয়ে, আপনি মনে হচ্ছে যে এটা একটা ভিডিও মনে হয়, কিন্তু আসলে কিন্তু এটা ভিডিও না, এগুলো একটা করে ইমেজ, কিন্তু ইমেজ গুলো এত দ্রুত যাচ্ছে যে এগুলাকে ভিডিও মনে হচ্ছে। তো কম্পিউটার একসাথে একাধিক কাজ করতে পারে না, কিন্তু কম্পিউটার একসাথে একাধিক কাজ না করতে পারে, তাহলে আপনার মানুষ হিসাবে আপনি একসাথে একাধিক কাজ আসলে করতে পারবেন না। আমি বুঝাইতে পারি নাই। যদি আরো স্টাডি করতে মন চায়, আমার কথা বিশ্বাস না হয়, একটু স্টাডি করে দেখেন। এটা হচ্ছে ওই কম্পিউটারের ভাষা, একটু স্টাডি করে দেখেন, আমার মনে হয় যে আমার সাথে অ্যান্সারটা মিলে যাবে। যাই হোক, আমি আজকে কথা বাড়াচ্ছি না, তো আপনারা একটু এক সেকেন্ড। জি বলেন। এক্সামটা কি এমসিকিউ হবে নাকি রিটেন হবে? কোনো এমসিকিউ হইতে পারে, ওখানে দুই একটা হয়তো রিটেন কোশ্চেন হইতে পারে, আপনাকে সব ধরনের প্রিপারেশন নিতে হবে। রিটেন কি শর্ট কোশ্চেন হিসেবে হতে পারে, যেমন যে অ্যাট্রিবিউট কি, এই টাইপের আচ্ছা, কোশ্চেন? আপনি আগেই ভয় পাচ্ছেন কেন? আপনি এই HTML এর উপর পড়াশোনা করবেন, যেখান থেকে কোশ্চেন করবেন আপনাকে আটকাতে না পারে। এই কনফিডেন্সটা আপনি এখন শো করাতে পারতেছেন আমার সামনে। আপনি আমার সামনে এই কনফিডেন্সটা শো করান না, যে যেখান থেকে যা ইচ্ছা কোশ্চেন করুক। আমি আপনার ভাইবা নিব, ফর এক্সাম্পল, আমি পৃথিবীর যে জায়গাতেই করি এই HTML ভাই, আমি তো আপনাকে জাভাস্ক্রিপ্ট থেকে কোশ্চেন করবো না, আমি আপনাকে জাভাস্ক্রিপ্ট থেকে কোশ্চেন করবো না। তার মানে এই HTML এর ভিতরে নারী ভুরি কি আছে না আছে, এটা আপনি কয়দিনে শেষ করবেন? একটা কোশ্চেন আমার হচ্ছে যে HTML এর তো অনেকগুলো ট্যাগ, 120টা না কয়টা ট্যাগ, সবগুলা তো আমরা করি নাই, এগুলা বাকিগুলা থেকেও কি আসবে? দেখছেন, তাহলে এতক্ষণ কি বুঝাইলাম বলেন তো? তুমি বাকিগুলো প্র্যাকটিস করবা, তুমি বাকিগুলো জানবা, তাহলে তো হবে। আসবে না তো এরকম কোনো জিনিস। হ্যাঁ, আপনি সব জানবেন এই HTML যাবতীয়। আমি তো 120টা ট্যাগ জানা শেখাই নাই, সেটা আমি নিজেই বলতেছি। এখন আপনি এই লেভেলে আইসে যদি বলেন যে ভাইয়া আপনি তো এটা শেখান নাই, তাহলে আমি এটা কেমনে পারবো? এখন অলরেডি আপনার একটা নরমাল ভিত তৈরি হয়ে গেছে, আপনি চাইলে ঠিক আছে ওই রিলেটেড আপনি পড়াশোনা করলে মোটামুটি পারবেন। আপনি ওই ট্যাগ গুলা তো আর মহা কিছু না, আপনি একটা ট্যাগে ক্লিক করবেন, দেখবেন যে এটা কি কাজ করে, দেন ওই ট্যাগ শেখা শেষ।